সাসপেক্টেড এডিআর ফর্ম ফিল আপ, এডিআর রিপোর্টিং ফর্ম একটা দেওয়া হয়, সেটাকে ফিল আপ করতে হয়। তার কিছু একটা ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকবে একটা পেশেন্টের এগেইনস্টে, সেই অনুযায়ী সেটা দেখে দেখে তোদের সেই ফর্মটা ফিল আপ করতে হবে। সেইটার আগে তোদের রয়েছে যে ফার্মাকোভিজিল্যান্স, হোয়াট ইজ ফার্মাকোভিজিল্যান্স, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। সকালে তোদের বললাম ফার্মাকোভিজিল্যান্স কি, হোয়াট ইজ ফার্মাকোভিজিল্যান্স। ইট ইজ দ্য, আবার বলছি, science and activity. It is a science, it is a science and activity relating to detection, assessment, understanding and prevention of the adverse drug reaction of a drug or any other drug related problem. Yeah, this is the, এটাকে বলা হয় ফার্মাকোভিজিল্যান্স। তারপরে একটা হচ্ছে ডিটেকশন। তো প্রথমে কিভাবে ডিটেক্ট করা হয়, হাউ ইট শুড বি ডিটেক্টেড, আর সেটারই কিভাবে ডিটেক্ট করা হয় তার একটা মানে পদ্ধতি হলো এই এডিআর ভলান্টারি ফর্ম। এটা হচ্ছে এডিআর রিপোর্টিং ফর্ম। এডিআর মানে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন রিপোর্টিং ফর্ম, ঠিক আছে। এই অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন রিপোর্টিং ফর্ম সেটাকে ফিল আপ করে এটাকে ইনিশিয়ালি হয় ডিটেকশন ফার্স্ট, দ্য ডিটেকশন। এবং ডিটেকশন এবার কি কজালিটি অ্যাসেসমেন্ট বললাম, হাউ টু অ্যাসেস whether a drug is responsible for a particular adverse drug reaction, তার একটা প্রসেস রয়েছে। সেটাকে ক্লাসিফাই করা হয় যে আদৌ এটা রেসপন্সিবল এলিমেন্ট এই ঘটনার জন্য, পার্টিকুলার ড্রাগ ইভেন্টের জন্য, পার্টিকুলার ইভেন্টের জন্য, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন বা ইভেন্টের জন্য আদৌ কি এই ড্রাগটা রেসপন্সিবল অর নট রেসপন্সিবল। সেগুলোকে কতগুলো ভাগে একটা বলা আছে, যদি এভিডেন্স ইজ প্রুভেন বা কজালিটি ইজ প্রুভেন, দেন ইট ইজ কল্ড ডেফিনিট। ডেফিনিট কি কি ছিল, ডেফিনিট, প্রবাবল, সব ডিসেন্ডিং অর্ডারে। ডেফিনিট মানে অলরেডি প্রুভড, যেটা প্রুভড হয়ে গেছে। ডেফিনিট, তারপরে প্রবাবল, তারপরে পসিবল, তারপরে একটা ডাউটফুল। এই ডেফিনিট ছাড়া বাকি তিনটের ক্ষেত্রেই কিন্তু কজালিটি ইজ নট প্রুভেন বা কজালিটি ইজ নট প্রুভড, কজালিটি তখনও প্রুভড হয়নি। প্রবাবলের ক্ষেত্রে কি হয়, প্রবাবলের ক্ষেত্রে causality is not proven but there is a high likelihood that the drug is causing the problem, the suspected, তোরা যেটা বলছিস suspected drug, that is the main culprit for this type of reaction। এটা হতে পারে possible। possible কি হচ্ছে, ড্রাগও হতে পারে বা এনি আদার পেশেন্ট রিলেটেড কন্ডিশন বা মাল্টিপল ড্রাগ একটা অ্যাক্টিভিটি করতে পারে। যেমন ধর অ্যালার্জিক কন্ডিশন, কোনো একটা পেশেন্টের ড্রাগ অ্যালার্জি আছে, মাল্টিপল ড্রাগে তার অ্যালার্জি আছে, অনেকগুলো ড্রাগ একসাথে চলছে, তাহলে সেটা সব পার্টিকুলার একটা ড্রাগও রেসপন্সিবল হতে পারে, আবার বাকি ড্রাগগুলোর মধ্যে যেগুলো রয়েছে দোজ মে আর অলসো বি রেসপন্সিবল, মে বি রেসপন্সিবল, নট শিওর। তার মানে এটা বলছে পসিবল, মানে পেশেন্টের কন্ডিশন বা অন্যান্য কন্ডিশন। পেশেন্টের জন্ডিস হয়েছে, জন্ডিস ইকটেরাস বলতে পারিস, বা হাই বিলিরুবিন লেভেল, তার জন্য ইচিং হয়, আবার অ্যালার্জি তার জন্য ইচিং হয়। তাহলে সেইটা কোনো একটা কন্ডিশনে, কোনো একটা পেশেন্টের জন্ডিস হয়েছে, সেটাও পেশেন্ট রিলেটেড কন্ডিশনের জন্য তার ইচিং হতে পারে, আবার অ্যালার্জির জন্য ইচিং হতে পারে, কোনো একটা ড্রাগ ইনডিউসড অ্যালার্জির জন্য। তাহলে এই কন্ডিশনগুলোকে সবসময় দেখতে হয় যে হোয়াট আর দ্য আদার্স কন্ডিশন দ্যাট মে প্রডিউস দিস টাইপ অফ কন্ডিশন। তাহলে সেগুলোকে আমাদের কনসিডার, উই হ্যাভ টু টেক ইট ইনটু কনসিডারেশন, আমাদের এগুলো নিয়েও ভাবতে হবে। তাহলে সেটা হয়ে গেল পসিবল, ডেফিনিট, প্রবাবল, পসিবল অ্যান্ড ডাউটফুল। কজালিটি ইজ নট প্রুভেন বাট দেয়ার ইজ লেস লাইকলিহুড অফ, বলতে পারিস লেস চান্স, মানে ভেরি লেস চান্স দিস, যে ড্রাগটা আমরা সাসপেক্ট করছি, দ্যাট drug causing the problem, that drug causing the particular problem, but we cannot rule out। আবার এটা বলতেও পারছি না, তাহলে তো হয়ে গেল যে এই ড্রাগটার জন্য এটা হচ্ছে না, ঠিক আছে। আমাদের কখন এগুলো কনফিউশন হয়, যখন একটা খুব কমন কন্ডিশন অ্যারাইজ করে, সেই কন্ডিশনের জন্য অনেকগুলো ড্রাগ রেসপন্সিবল থাকতে পারে অ্যান্ড পেশেন্ট ইজ অন মাল্টিপল ড্রাগস, তখন আমাদের এই প্রবলেমগুলো হতে পারে।
যে কোনটার জন্য কোনটা হচ্ছে। আমরা একটাকে রুল আউটও করে দিতে পারছি না, আবার পুরোটা ধরতেও পারছি না, পুরোটা ইয়েও করতে পারছি না যে এটার জন্যই এটা হয়েছে। তো উই ক্যান নট রুল আউট, উই ক্যান নট এলিমিনেট দ্য ড্রাগ ফ্রম আওয়ার বাকেট লিস্ট, এটাকেও করতে পারছি না, আবার এটাকেও ধরছি না এই ড্রাগটাই এটা করেছে। মানে দুটোতেই লো সিচুয়েশন আর কি, যে সিচুয়েশনটা যে আমার কোনোটা ডেফিনিট কিছু দিচ্ছে না। আর তার আগে হাউ টু কালেক্ট, আমাদের প্রথমে হচ্ছে ডিটেকশন করতে হয়। কোনো একটা অ্যাডভার্স ড্রাগ রিপোর্টিং করতে গেলে যেটা হয় সেটা ফার্স্ট উই হ্যাভ টু ডিটেক্ট ইট ইজ অ্যান অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। ডিটেকশন, এবার ডিটেকশন নয় আমরা পেশেন্ট, ফিজিশিয়ান পেশেন্ট লেভেলে ডক্টর ডিটেক্ট করলো ইট ইজ অ্যান অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। এবার সেটা ডিটেকশনটাতে ন্যাশনাল লেভেলে যাওয়ার জন্য এই ফর্মগুলো ইউজ করা হয়। ভলান্টারি অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন রিপোর্টিং ফর্ম, it is called adverse drug reaction ADR reporting form. ADR means adverse drug reaction, then reporting form. It can be filled up by, এগুলো তোদের হাতে কয়েকটা দেবো, হয়তো সবাই কতজন আছে জানি না, 13-14টার মধ্যে আছে। যে প্রথমত হচ্ছে কারা কারা, হু আর দ্য পারসনস যারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। Who are eligible for filling up this form? সবাই কি ফিল আপ করতে পারবে? কারা কারা ফিল আপ করতে পারবে? Those who are associated, এবং সেই ইনফরমেশনগুলো খুব ভালোভাবে এগুলো পেছনেই দেওয়া আছে, এগুলো পেছনে দেখবি, পুরো ফর্মটা নিজেরাও ডাউনলোড করবি, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন রিপোর্টিং ফর্ম, সেখান থেকে কারা কারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? অল হেলথ কেয়ার প্রফেশনালস, যারা ক্লিনিশিয়ান তারা তো পারবে, ডেন্টিস্ট তারাও হেলথ কেয়ার প্রফেশনাল, নার্সিং স্টাফস, ফার্মাসিস্ট, এই যে এরা সবাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। হ্যাঁ, ইট ইজ ভলান্টারি এডিআর রিপোর্টিং ফর্ম, ঠিক আছে? এবার এই ফর্মগুলো তো একটা হলো এইভাবে আমরা ডিটেক্ট করতে পারি। আর কি হতে পারে, সকালে যেটা বললাম, কম্পিউটারাইজড প্রেসক্রিপশন, মেডিকেল প্রেসক্রিপশন লিঙ্কেজ, কম্পিউটারাইজ যে মেডিকেল রেকর্ড থাকবে, কম্পিউটারাইজ মেডিকেল, যে হসপিটালে যেগুলো অনেক জায়গায় করা হয়, CPOE, হ্যাঁ, CPOE একটা প্রোগ্রাম, কম্পিউটারাইজড প্রেসক্রিপশন, মানে জেনারেট করা হচ্ছে, সেটা ডেটাবেসে স্টোর থাকছে, সেটার এগেনস্টে কোনো যদি অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, কোনো একটা প্রেসক্রিপশনের এগেনস্টে যদি কোনো একটা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন আসে কোনো একটা পার্টিকুলার কন্ডিশনে, কমন কন্ডিশন কি, যে কোনো একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, সে কিছু কোনো একজন ক্লিনিশিয়ানের কাছে গেল, হি অর শি প্রেসক্রাইব সাম মেডিসিন, কিছুদিন পরে সে একটা অন্যরকম সিমটমস, সাইন সিমটমস নিয়ে হাজির, মেবি দ্যাট ইজ র্যাশ। তাহলে প্রথমে হচ্ছে এই প্রেসক্রিপশনের এগেনস্টে যে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনটা হলো সেইটাকে আগে লিঙ্ক করতে হবে, ঠিক আছে? প্রেসক্রিপশন টু, এবার এটাকে মেজার করা হয়, প্রেসক্রিপশন অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, একটা প্রেসক্রিপশনের এগেনস্টে কটা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন আছে ফার্স্ট, তাহলে কি হবে, একটা প্রেসক্রিপশনের এগেনস্টে পেলাম, এইবার তারপরে আমাদের ক্যাটাগরাইজ করে দেখতে হবে বা অ্যাসেসমেন্ট করে দেখতে হবে হুইচ ড্রাগ মে কজ দিস টাইপ অফ প্রবলেমস, সেগুলোকে আমাকে 1, 2, 3, 4 করতে হবে। এইবার এইভাবে করতে করতে যত প্রসেস, এবার যত ডেটা জেনারেটেড হবে, আজকে দেখা গেল এইখানে যে 5 স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে হয়তো একটা কেস পাওয়া গেল, কিন্তু যদি টোটাল ওয়েস্ট বেঙ্গলের স্কোয়ার কিলোমিটারের মধ্যে যদি 5000 কেস পাওয়া যায়, দ্যাট ইজ এ সিগনিফিক্যান্ট নাম্বার, তাই তো? ছোট ছোট করে ভাবতে হবে, সিগনিফিক্যান্ট নাম্বার। এবার দেখা গেল এগুলোকে কতগুলো ইয়েতে ভাগ করা হয়, প্রথমে এই ফর্মগুলো যায় এডিআর মনিটরিং সেন্টার, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন মনিটরিং সেন্টার, তারপরে সেখান থেকে কোথায় যায়, ন্যাশনাল, এটা বলা হয় NCC PVPI, PVPI মিনস ফার্মাকোভিজিলেন্স প্রোগ্রাম অফ ইন্ডিয়া, আর এটা হচ্ছে ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টার। তাহলে এই AMC থেকে ডেটাগুলো, এগুলো হচ্ছে স্ক্রিনিং হবে, সেখান থেকে সমস্ত দেখা গেল তথ্য কিছুটা ভুল রয়েছে, তথ্যটা গড়বড় করছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ইনঅ্যাডেকুয়েটলি ফিল্ড আপ কোনো একটা জায়গা রয়েছে, তাহলে সেইগুলো প্রথমে ডিসকার্ড হয়ে যাবে এডিআর মনিটরিং সেন্টারে। সেইখান থেকে কিছু ডেটা বা কিছু এরকম শিটস বা কিছু এরকম রেকর্ডস, সেটা যাবে ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টার, ঠিক আছে? ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টার, সেইখান থেকে সেইখানে আবার অ্যানালিসিস হবে,
এএমসিতে অ্যানালিসিস হয়, তারপরে ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টারে অ্যানালিসিস হবে, তারপরে সেখানে কিছু ডেটা, সেইখান থেকে যে ডেটাগুলো জেনারেটেড হবে, যেগুলো স্ক্রিনিং করা হবে, এই করা হবে, সেগুলো আরও কিছু প্রসেসিং হবে, আরও রিফাইনমেন্ট হবে, আরও থরো চেক আপ হবে, দেন এটা যাবে WHO ইউএমসি। WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। আর ইউএমসি মানে এখানে হচ্ছে সারা ওয়ার্ল্ডের যেখানে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন মনিটরিং সেন্টার, সেটা হচ্ছে ইউ ফর এম ফর মনিটরিং, সি ফর সেন্টার অ্যান্ড উপসালা, ইউ ফর উপসালা, উইট ইজ এ প্লেস ইন দ্য সুইডেন, সেটাকে বলা হয় WHO ইউএমসি, তার মানে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউএমসি মিনস উপসালা মনিটরিং সেন্টার, সেখানে একটা মনিটরিং সেন্টার রয়েছে, সেখানে সারা ওয়ার্ল্ডের ডেটা, অ্যাডভার্স ড্রাগ রিলেটেড ডেটাগুলো ওখানে প্রসেসড হয়ে যায়। সেইখানে এবার তারা কোনো একটা পার্টিকুলার, দেখা গেলো সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ড্রাগ আছে, অ্যামোক্সিসিলিন, ক্লাভিলিনিক অ্যাসিড, সেফালোস্পোরিন, এগুলো প্রচুর ড্রাগ রয়েছে, সেফালোস্পোরিনস গ্রুপ অফ ড্রাগ, তোর অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস, টেলমিসার্টান, এরকম অনেক বিটা ব্লকার্স, যেগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রচলিত, সেই রকম ড্রাগগুলো ডেটা ওখানে যাবে। সেইখান থেকে এবার তারপরে সেখানে প্রসেসিং হবে, কতটা এটা ইম্প্যাক্ট করছে আমাদের হেলথকে, সেইটার ওপর ডিটেন করে এটাকে ওয়ার্নিং দেওয়া হবে, না প্রিকশন দেওয়া হবে, ড্রাগটা ব্যান করা হবে, নাকি লেবেলিংয়ে চেঞ্জ করা হবে, না স্পেসিফিক অ্যাডভাইসারি ক্রাইটেরিয়া এর জন্য ইয়ে করা হবে, স্পেসিফিক how to take the drug, how to use the drug, when to use the drug, is it safe to use during pregnancy, is it safe to use for children, safe for children, is it safe for elderly, what is the effect, is that effect significant, এই সমস্ত অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন রিলেটেড ডেটাগুলো সেইখানে প্রসেস হবে, আলটিমেটলি তারপরে হয়তো বইতে আসবে বা কিছু আসবে, বা কোনো একটা রেগুলেটরি ক্রাইটেরিয়া সেই ড্রাগের ওপর চলে আসবে। যদি দেখিস যে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, রিসেন্টলি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ একটা ছিল, কিছুদিন আগে পর্যন্ত ছিল, আমরা যখন পড়েছি তখনও বইতে ছিল, রসিগ্লিটাজন অ্যান্ড পায়োগ্লিটাজন বলে দুটো ড্রাগ ছিল, ঠিক আছে। এখন ক্লাসিফিকেশন কোথায় পড়ছে সেগুলো আর বলছি। রসিগ্লিটাজন অ্যান্ড পায়োগ্লিটাজন বলে দুটো ড্রাগ কিছুদিন আগে, এখন শুধু বইয়ে যদি দেখিস সেম গ্রুপ থেকে অনলি পায়োগ্লিটাজন ইজ অ্যাভেলেবেল, অ্যান্ড পায়োগ্লিটাজন ইজ অ্যাভেলেবেল on market till now, but rosiglitazone is not available because rosiglitazone market থেকে withdraw করে নেওয়া হয়েছে because of some adverse drug reaction, because of certain adverse drug reaction। তাহলে এটাও কিন্তু এইরকম ভাবে ডেটা যেটা জেনারেট হয়েছে, কোন একটা পার্টিকুলার কন্ডিশন এই রসিগ্লিটাজন ইনিশিয়ালি যখন থ্রু ক্লিনিক্যাল ট্রায়াল ড্রাগটা মার্কেটে এসেছে, প্রথমে প্রি ক্লিনিক্যাল স্টাডি, দেন দ্য ক্লিনিক্যাল স্টাডি, দ্যাট ইজ দ্য ফেজ 0, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 অ্যান্ড ফেজ 4 পোস্ট মার্কেটিং সার্ভেলেন্স, তখন হয়তো এই প্রবলেমগুলো অ্যারাইজ করেনি, বিকজ ইট ইজ নট এ টাইম টেস্টেড ড্রাগ, মানে এখনো এতটা টাইম ইল্যাপস করে যায়নি যে ড্রাগের লং টার্ম এফেক্টগুলো দেখা যাবে না। এবার বলছি ড্রাগ কতদিন ধরে চলতে পারে, এটা তোদের কোয়ারি আসতে পারে, মানে একটা ড্রাগ কতদিন ধরে চলতে পারে। ধর একটা পেশেন্টের 40 years এজ, অ্যারাউন্ড 40, হি ইজ ডায়াগনোজড উইথ হাইপারটেনশন, তাকে কিছু ড্রাগ দেওয়া হলো, এক্সো ধরনের টেলমিসার্টান বা এই টাইপের কিছু একটা ড্রাগ দেওয়া হলো, সেই টেলমিসার্টানটা, এবং সেই টেলমিসার্টান চলছে, সে যদি 75 years পর্যন্ত বাঁচে, তার সাথে ধরো অ্যাড অন হতে থাকলো, বাট টেলমিসার্টান ইজ স্টিল গোয়িং, যদি 35 years ধরে একটা ড্রাগ রেগুলারলি নেয়, রেগুলারলি ইনটেক করে, তাহলে দ্যাট ইজ এ লং টাইম পিরিয়ড। এ স্টাডি ইজ ক্যারিড ফর 2 years, 3 years, 5 years, 10 years ম্যাক্সিমাম, তার বেশি তো হয় না। তাহলে এই যে লং টার্ম সাইড এফেক্টগুলো, যেটা অনেক দিন পর, রেয়ার সাইড এফেক্ট, যেটা হয়তো 1 কোটিতে একজনের দেখা যায়, সেরকমও কিছু আসতে পারে। যত বেশি ড্রাগটা ইউজ হবে তত বেশি বোঝা যাবে এর কোনো সাইড এফেক্ট, অ্যাটিপিক্যাল সাইড এফেক্ট, যেটা বোঝা যাচ্ছে না, যেটা নর্মাল 1 কোটিতে একটা, 5 লাখে একটা, রেয়ার সাইড এফেক্ট। লং টার্ম সাইড এফেক্ট প্রচুর দিন ইউজ করে, দেখা হলো 5 বছরের কমে ইউজ করলে ওই ড্রাগের ওই সাইড এফেক্ট হয়ই না, হতে পারে এরকম, কিন্তু স্টাডি ডিউরেশন হয়তো অতটা হয়নি। একই পেশেন্টের ওপর হয়তো ফেজ 1-এ যে
অ্যাপয়েন্টেড হয়েছিল ক্লিনিক্যাল ট্রায়ালে, সে ফেজ 2-তে নেই, হতে পারে এরকম। ফেজ 2-তে যে আছে সে ফেজ 3-তে নেই, বা টোটাল স্টাডি ডিউরেশন ফেজ 1 2 3 4 0 1 2 3 4-এ সিঙ্গেল একটা পার্সেন্ট সবকটা ইয়েতে থাকেনি, সে হয়তো একটা পার্টিকুলার জায়গা ছিল, এই একটা পার্টিকুলার জায়গা ছিল, পরে 2-3 ইয়ার্স সে হয়তো ড্রাগে এক্সপোজ হয়েছে। তাহলে এই যে লং টার্ম এফেক্টগুলো সেগুলো অনেক পরে হয়ে যায়, ঠিক আছে। তাহলে সেই রকম যদি কোনো ড্রাগ আসে, যেটা আমার অনেক দিন ধরে, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ প্রচুর দিন ধরে ইউজ হয়, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ প্রচুর দিন ধরে ইউজ হয়, একটা পেশেন্ট মেবি তার ক্ষেত্রে হয়তো খুব আর্লি এজে মায়োকার্ডিয়াল ইনফাকশন বা ইসকেমিক হার্ট ডিজিজ ধরা পড়েছে, তার জন্য স্পেসিফিক কিছু ড্রাগ চলে, ড্রাগ তাকে নিতে হয় 2টো কি 3টে, সেটাও হয়তো যতদিন বাঁচবে তাকে প্রতিদিনই ইনটেক করে যেতে হবে। তাহলে দিস আর দ্য লং স্প্যান। এই স্প্যানে তো ট্রায়াল হয় না, এতদিন স্প্যানে ট্রায়াল হয় না, ম্যাক্সিমাম 5 ইয়ার্স 7 ইয়ার্স 10 ইয়ার্স ম্যাক্সিমাম। কারণ একটা এরপর যখন তাদের ওই পড়ানো হয়ে যাবে তখন নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন কিভাবে করা হয় সেগুলো হয়তো যখন পড়ানো হবে বা হয়ে গেছে তখন বুঝতে পারবি একটা ড্রাগের পেটেন্ট কতদিন থাকে। একটা ড্রাগের পেটেন্ট থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে 20 ইয়ার্স, ম্যাক্সিমাম 20 ইয়ার্স। কোনো একটা পার্টিকুলার কোম্পানি কোনো একটা পার্টিকুলার নিউ ড্রাগ বাজারে মার্কেটে লঞ্চ করলো, তার আগে প্রচুর প্রসিডিওর আছে, প্রি ক্লিনিক্যাল স্টাডিজ আছে, তারপরে ক্লিনিক্যাল স্টাডিজ মিনিমাম ফেজ 1 স্টাডি, ফেজ 2 0 1 2 3 এর আগে মার্কেটে তো আসে না, 4 থেকে মোটামুটি সাধারণের ব্যবহারের জন্য মার্কেটে ওপেন করা হয়। ড্রাগ ইজ অ্যাভেলেবল ফর দ্য পার্টিকুলার ক্লিনিক্যাল কন্ডিশন, তখন ক্লিনিশিয়ানরা লিখতে পারে। কিন্তু এটা কতদিনের স্টাডি হয়, টোটাল যদি ডিউরেশন প্রি ক্লিনিক্যাল স্টাডিজ থেকে যদি পর্যন্ত নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন করে আপ টু যদি পেটেন্ট রাইট যদি 20 ইয়ার্স হয়, মোটামুটি 10 to 12 ইয়ার্স লেগে যায় ম্যানুফ্যাকচারিং প্রসিডিওরে, মানে টোটাল এই প্রসিডিওরে। তারপরে 7-8 বছর তারা একদম এক্সক্লুসিভ রাইট টু সেল দ্য ড্রাগ অ্যান্ড ম্যানুফ্যাকচার দ্য ড্রাগ, এই রাইটটা তারা এনজয় করে কোনো একটা পার্টিকুলার কোম্পানি, তারপরে তারা রাইটস বিক্রি করে দেয়, পেটেন্ট উঠে যায় তারপরে। কিন্তু এই যে প্রসিডিওর এটা তো দিস ইজ নট টু লং। তাহলে এই যে ডিটেক্ট করার জন্য কিন্তু অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন মনিটরিংটা দরকার। সেরকম রসিগ্লিটাজনও এরকম করে মার্কেটে এসেছিল, প্রচুর স্টাডি হয়ে এসেছিল, তখন বোঝা যায়নি। কিন্তু লং টার্মে যখন দেখা গেল তখন দেখা গেল এর অনেক রকম প্রবলেম আছে। তার মধ্যে একটা প্রবলেম হলো ব্লাডার ক্যান্সার, একটা প্রবলেম হলো কনজেস্টিভ হার্ট ফেলিওর। কনজেস্টিভ হার্ট ফেলিওরের থেকে যেটার জন্য মার্কেট থেকে ব্যান্ড হয়ে গেল, দ্যাট ইজ দ্য ব্লাডার ক্যান্সার, দ্যাট ইজ ডিউ টু ব্লাডার ক্যান্সার। তাহলে এই যে ব্লাডার ক্যান্সারের ব্যাপারটা হলো, সেটা তো শর্ট টার্মে বোঝা যায়নি, সেটা লং টার্মে বোঝা গেছে। এইবার এই অ্যাডভান্স ড্রাগ রিপোর্টিং করে 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 দেখা গেল সারা ওয়ার্ল্ড থেকে এরকম অনেক ডেটা জেনারেটেড হয়েছে রসিগ্লিটাজনের এগেইনস্টে, দ্যাট দিস ড্রাগ কজিং দিস পার্টিকুলার ইনসিডেন্স টু দ্য ইন্ডিভিজুয়াল হু আর টেকিং দ্য ড্রাগ ফর মোর দ্যান 7 ইয়ার্স 10 ইয়ার্স 8 ইয়ার্স এরকম হয়েছে, বোঝা গেল। তখন রেগুলেটরি অথরিটি থেকে বলা হলো না, এই ড্রাগ বাজার থেকে উইথড্র করতে হবে, উই হ্যাভ টু, মানে আমাদের এইখানে রেস্ট্রিকশন ইউজ করতে হবে, যে এবার আমাকে মার্কেট থেকে ফর দিস পার্টিকুলার কন্ডিশন দিস ড্রাগ শুড নট বি ইউজড ফ্রম টুডে। কেউ যেন প্রেসক্রাইব, যেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে প্রোটেকশন বন্ধ করে দেবে, মার্কেট থেকে আস্তে আস্তে যেটা ছিল সেটা সরে গেল। তাহলে দিস ইজ দ্য, এই জন্যই অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন মনিটরিং ইজ ইম্পর্টেন্ট। এইবার এই যে ডেটাগুলো জেনারেটেড হচ্ছে, ডেটা এডিআর ফর্ম দিয়ে জেনারেটেড হলো, কিছু ডেটা জেনারেটেড হলো হচ্ছে প্রেসক্রিপশন, তার এগেইনস্টে অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন, সেটা দিয়ে কিছুটা জেনারেটেড হলো। আবার হচ্ছে কম্পিউটারাইজড প্রেসক্রিপশন অর্ডার সিস্টেম বা কম্পিউটারাইজড মেডিকেল রেকর্ড লিঙ্কেজ, সেখান থেকে কিছু ডেটা জেনারেটেড হলো। সেই জেনারেটেড ডেটাগুলো এবার কোথায় গেল, অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন মনিটরিং সেন্টার। অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন মনিটরিং সেন্টার থেকে তারপরে গেল এনসিসি পিভিপিআই, ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টার পিভিপিআই ফার্মাকোভিজিলেন্স প্রোগ্রাম অফ ইন্ডিয়া। এটা কোথায় আছে, গাজিয়াবাদে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে আছে। সেইখান থেকে এই ডেটা প্রসেস হলো, আরো প্রসেস হলো, প্রসেসের কোথায় গেল, WHO UNC ইন সুইডেনে চলে গেল। এবার সেখান থেকে ইনফরমেশনগুলো কিভাবে ক্লিনিশিয়ানের কাছে তো পৌঁছাতে হবে, নাহলে যে যদি কোনো লেভেলিংয়ে চেঞ্জ হয়, কোনো একটা পার্টিকুলার ওয়ার্নিং ইজ অ্যাডেড, কোনো একটা পার্টিকুলার প্রিকশন ইজ অ্যাডেড, কোনো একটা পার্টিকুলার কিছু একটা হয়তো ইন্ডিকেশন বা কন্ট্রা ইন্ডিকেশন অ্যাড হয়েছে, ইন্ডিকেশন চেঞ্জ হয়েছে,
পার্টিকুলার পেশেন্ট ক্রাইটেরিয়া ইজ চেঞ্জ, এগুলো অল টাইম চেঞ্জ হয়ে থাকে। দিস আর অলওয়েজ মেডিকেল সাবজেক্ট, এই যে এখানে যে সাবজেক্টগুলো আছে, এই যে মেডিকেলে যা পড়বে, দিস আর অলওয়েজ ডাইনামিক। 10 বছর আগে যা পড়েছিস এখন হয়তো অনেকটা দেখবি আলাদা হয়ে গেছে, ঠিক আছে? তো সেই জন্য উই হ্যাভ টু ইভলভ উইথ দ্য সাবজেক্ট, না হলে আমরা পিছিয়ে পড়তে হবে, নাহলে অসুবিধা হয়ে যায়। নিউ ড্রাগ ইউসেজ প্যাটার্নের সাথে এখনকার ড্রাগ ইউসেজ প্যাটার্ন আসছে 20 বছর আগে ছিল, এখনকার ড্রাগ ইউসেজ প্যাটার্ন অনেক পার্থক্য। 20 বছর আগের প্রেসক্রিপশন সেম ডিজিজ, আজকের ডিজিজের প্রেসক্রিপশন সেম ডিজিজ, নতুন ড্রাগ এসেছে মার্কেট থেকে, কিছু ড্রাগ বেরিয়ে গেছে, অন্য একটা ড্রাগ অন্য একটা জায়গায় ইউজ হচ্ছিল সেটা থেকে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এরকম প্রচুর হয়, ঠিক আছে? অ্যান্ড দিস আর অল ডিউ টু ক্লিনিক্যাল ট্রায়ালস, these are all due to adverse drug reaction, changes in the adverse drug reaction profile, তাদের চেঞ্জেস হয়। এই সমস্ত কারণের জন্য অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন মনিটরিং করাটা খুব ইম্পর্টেন্ট, ডিটেকশন করা, অ্যাসেসমেন্ট করা, তারপরে সেটাকে বোঝা, অ্যান্ড তারপরে লাস্ট বাট নট লিস্ট প্রিভেনশন, হাউ টু প্রিভেন্ট দিস অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন। তাহলে অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন এবার তারপরে কীভাবে ডিসেমিনেট করা হবে, হয় রেগুলেটরি বডি, আমাদের ইন্ডিয়াতে যেমন ফার্মাকোভিজিলেন্স প্রোগ্রাম অফ ইন্ডিয়া রয়েছে, বা বলতে পারি সিডিএসসিও, সেন্টার ফর ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, সিডিএসসিও রয়েছে, ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। এই যে এরা রেগুলেটরি অথরিটি, এরা ছোট ছোট হয়তো ড্রাগ অ্যালার্টস বা মেডিকেল জার্নাল এইগুলো বের করে ক্লিনিশিয়ানকে বা যারা হেলথ কেয়ার প্রোভাইডার আছে তাদেরকে অ্যাওয়ার করতে পারে। অথবা আর তাদের কীভাবে হতে পারে যে ফার্মাসিউটিক্যালস কোম্পানির রেসপন্সিবিলিটি হচ্ছে যে ছোট প্যাকেজ ইনসার্ট, কোনো একটা ওষুধের ভেতরে দেখেছি যে ছোট ছোট কাগজ থাকে অনেক ক্ষেত্রে, অয়েনমেন্টের ক্ষেত্রে এরকম, সেগুলোকে বলা হয় প্যাকেজ ইনসার্ট, সেগুলোর ভেতর দিয়ে ইনফরমেশন করতে পারে। তারা কোনো সিএমই করতে পারে, কন্টিনিউড মেডিকেল এডুকেশনের মাধ্যমে সেগুলো ডিসেমিনেট করতে পারে এই ডেটাগুলো, ঠিক আছে? অথবা তাদের লেবেলিংয়ে যদি চেঞ্জ করে, এটা লেবেলিং হয়তো চেঞ্জ করে দিল, কিছু প্রিকশন অ্যাড করে দিল। অনেক জায়গাতে দেখবে প্রিকশন কিছু একটা দেওয়া থাকে যে আনলেস ক্লিনিশিয়ান অ্যাডভাইস ইট শুড নট বি টেকেন, লেখা আছে, বা দিস শুড নট বি ইউজ। যেমন দেখবি কোকোকোলা বা যেগুলো হচ্ছে ব্ল্যাক কালার ক্যাফিন কন্টেইনিং সফট ড্রিঙ্কস, সেগুলোর দেখবি একটা ডিসপ্লে একটা ইয়ে থাকে, ছোট করে লেখা থাকে যে প্রেগনেন্সিতে দিস শুড নট বি টেকেন, এরকম একটা লেখা থাকে, এক্স্যাক্ট টার্মিনোলজি আমার মনে পড়ছে না, বা ইট কন্টেন্স ক্যাফিন, প্রেগনেন্সিতে এটা অ্যাভয়েড করা উচিত, লেখা থাকে দেখবি সফট ড্রিঙ্কসে। তাহলে এইরকম অনেক কিছু প্রিকশন, স্ট্যাচুটারি ওয়ার্নিং হতে পারে, যেমন সিগারেটের প্যাকেটে লেখা থাকে স্ট্যাচুটারি ওয়ার্নিং লেখা থাকে, ঠিক আছে? স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যবিধি সম্পর্কে কিছু একটা লেখা থাকে, ঠিক আছে? স্ট্যাচুটারি ওয়ার্নিং থাকতে পারে, প্রিকশন থাকতে পারে, ওয়ার্নিং থাকতে পারে, বা বাজার থেকে উইথড্রল থাকতে পারে। সেইভাবে এইগুলো এই ডেটাগুলোকে ইউজ করা হয়, ঠিক আছে? আর তারপরে হচ্ছে কিভাবে ইউজ করা, কিভাবে কোনো একটা জিনিসের অ্যাসেসমেন্ট, ডিটেকশনের পরেতে অ্যাসেসমেন্ট করতে হয়, অ্যাসেসমেন্টটা কিভাবে করতে হয়। অ্যাসেসমেন্টে সেরকম বলেছিলাম একটা হচ্ছে টেম্পোরাল রিলেশনশিপ, বা কোনো একটা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন how it is timely related to, বা what is the time sequence between the drug administration and the appearance of the adverse drug reaction, সেটা টাইম সিকোয়েন্সটা আমাকে দেখতে হবে, টাইম ফ্রেমটা আমাকে কনসিডার করতে হবে। প্রিভিয়াস নলেজ, এই ড্রাগ কি আগে এরকম কোনো ঘটনা, যারা রেসিপিয়েন্ট ছিল তারা কি সিমিলার কোনো এরকম ইভেন্ট এক্সপিরিয়েন্স করেছে? দোজ হু হ্যাভ টেকেন দ্য ড্রাগ প্রিভিয়াসলি, maybe some few individuals have experienced this kind of reaction, তাহলে প্রিভিয়াস নলেজ ইজ অলসো ইম্পর্টেন্ট। এবার নিউ ড্রাগের ক্ষেত্রে প্রিভিয়াস নলেজ খুব একটা থাকে না, একদম যেগুলো মার্কেটে নতুন লঞ্চ হয়েছে প্রিভিয়াস, তাহলে সেখানে প্রিভিয়াস নলেজ হয়তো থাকে না, বাট টেম্পোরাল রিলেশনশিপ ইম্পর্টেন্ট। দেন দেয়ার ইজ ডিট চ্যালেঞ্জ টেস্ট। আমি একটা ড্রাগ সাসপেক্ট করছি, কোনো একটা পার্টিকুলার পেশেন্টকে ধরেন অ্যামক্সিসিলিন গ্ল্যাভুলিনিক অ্যাসিড দেওয়া হয়েছে, দিয়েছিস, দেওয়ার কদিন পরে পেশেন্টকে, একটা অ্যাডাল্ট পেশেন্ট, ডোজ ঠিকঠাক আছে, ডিউরেশন ঠিকঠাক আছে, ফ্রিকোয়েন্সি ঠিকঠাক আছে, সব রুট ঠিকঠাক আছে, সমস্ত কিছুটাই, এমনকি ইন্ডিকেশন, পেশেন্টের জন্য যে ইন্ডিকেশন অ্যামক্সিসিলিন দেওয়া আছে সেটাও ধরে নিলাম ঠিকঠাক দেওয়া হয়েছে। কদিন পরে পেশেন্ট এসে কমপ্লেন করলো ডায়রিয়া, তোর মনে হচ্ছে এটা হতেও পারে আবার নাও হতে পারে, হতেই পারে, তাহলে ঠিক আছে অ্যামক্সিসিলিন আপনি বন্ধ করে দিন, অ্যামক্সিসিলিন বন্ধ করলো, তুই দেখা গেলো ডায়রিয়া বন্ধ হয়ে গেল। তাহলে এটা যে এই যে প্রথম হচ্ছে
টাইম টেম্পোরাল রিলেশনশিপ আমাকে দেখতে হবে, যে when the diarrhea appears after the administration of the amoxicillin or not. এবার তারপরে প্রিভিয়াস নলেজ, এবার আমাকে একটুখানি লিটারেচার সার্চ করতে হবে। গুগল সার্চ আমি বলছি না, লিটারেচার সার্চ। লিটারেচার সার্চ মানে অ্যামক্সিসিলিন নিয়ে যেখানে তথ্য পাওয়া যায় সেরকম জায়গায় আমাকে সার্চ করে দেখতে হবে আদৌ অ্যামক্সিসিলিন কজিং ডায়রিয়া, সেটা থেকে আমি কিছু নেব। একটা টেম্পোরাল রিলেশনশিপ হলো, একটা হলো প্রিভিয়াস নলেজ, সেখান থেকে আমি কিছু নলেজ গেইন করলাম, যে দেখলাম আদৌ ইজ অ্যামক্সিসিলিন রেসপন্সিবল ফর কজিং ডায়রিয়া, সেটা দেখলাম। ড্রাগ ডোজ, ডিউরেশন, ফ্রিকোয়েন্সি সব দেখলাম। তারপরে কিন্তু ডি চ্যালেঞ্জ টেস্ট, তারপরে আমি অ্যামক্সিলিন বন্ধ করে দেখলাম ডায়রিয়া বন্ধ হয় কিনা। দেখা গেল অ্যামক্সিলিন বন্ধ করলাম, ডায়রিয়া বন্ধ হয়ে গেল। তাহলে এই যে এবার তারপরে আমি রিচ্যালেঞ্জ লেস লাইকলি অ্যান্ড ইট শুড নট বি ডান ইন মোস্ট অফ দ্য কেসেস, যে once a drug is administered, then a certain adverse drug reaction appears. After stopping the drug, adverse drug reaction stop holo. Then after stopping or after the recovering from adverse drug reaction, we can again administer the drug in the same individual and wait for some days or wait for few time to see whether the adverse drug reaction, same adverse drug reaction appears or not, and this is called the re-challenge test. ঠিক আছে, তাহলে এইভাবে করলে আমাদের যেটা হয় ডেফিনিট, সেখান থেকে আরেকটু কম হলে প্রবাবল, পসিবল অ্যান্ড ডাউটফুল একটা কজালিটি অ্যাসেসমেন্ট জন্মায়। এবার কজালিটি অ্যাসেসমেন্ট করার কিছু স্কেল রয়েছে, WHO UMC স্কেল একটা স্কেল, সেগুলো তো স্কেলগুলো দেখতে হবে এবং সেখানে পয়েন্ট ওয়াইজ ক্যাটাগরাইজ করা হয়েছে। সেই পয়েন্ট ওয়াইজ ক্যাটাগরাইজ করা থেকে মডিফাইড হার্টউইক স্কেল, এই সমস্ত স্কেলগুলো দিয়ে আমাদের অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন মনিটরিং করা হয়, অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশনের কজালিটি অ্যাসেসমেন্ট করা হয়। একটা মডিফাইড হার্টউইক স্কেল, WHO UMC স্কেল, এগুলো স্কেল করলে কিছু স্কোরিং প্রসিডিওর রয়েছে। ড্রাগ কবে অ্যাডমিনিস্টার করা যায়, টেম্পোরাল রিলেশনশিপ, প্রিভিয়াস নলেজ থেকে বা রিচ্যালেঞ্জ টেস্ট থেকে এগুলো করা হচ্ছে। ঠিক আছে, এবার এখানে কিছু এডিআর ফর্ম আছে, এডিআর ফর্মগুলো দেখ কজনের হয়, না হলে একজন দুটো করে দেখ, অসুবিধা নেই, একটা করে নিয়ে পাস করে নেয়। এখানে একটা রয়েছে, নিয়ে নে তোদের এক্সাম্পল। পেছনে কিছু লেখা আছে, পুরোটা পড়বি ওপর থেকে, এখানে অনেক কিছু ইনফরমেশন দেওয়া থাকে। ঠিক আছে, প্রথমেই লেখা আছে উপরে কি সাসপেক্টেড এডিআর, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন সাসপেক্টেড। প্রথম হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন কাকে বলে, হোয়াট ইজ অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, সেটা তো বললাম সকালে, যে এনি নক্সিয়াস চেঞ্জ হুইচ ইজ সাসপেক্টেড ডিউ টু ইউজ অফ এ সার্টেন ড্রাগ, একটা পার্টিকুলার ড্রাগ ইউজ করার পর আমরা সাসপেক্ট করছি যে এই ড্রাগটার জন্য এই পার্টিকুলার নক্সিয়াস চেঞ্জটা হয়েছে। when the drug is used within the therapeutic dose range, therapeutic dose range এর মধ্যে ইউজ করে আমি দেখছি সেটা হয়েছে, সেটা নট যে সাব থেরাপিউটিক ডোজেও হলে, মানে একদম এমন একটা ডোজে ইউজ করছি দ্যাট ইজ নট থেরাপিউটিক্যালি ইন্ডিকেটেড, সেরকম ডোজেও হচ্ছে না। আবার এমন একটা ডোজে ইউজ করছি যেটা টক্সিক ডোজ, যেটা থেরাপিউটিক ডোজকে এক্সিড করে যাচ্ছে, সেই ডোজে ইউজ করলেও কিন্তু হবে না। থেরাপিউটিক ডোজ রেঞ্জের মধ্যে থাকতে হবে। তারপরে এফেক্টে কি হচ্ছে, আমরা কি করছি, একটা হতে পারে ফিউচার, যদি আমরা সেম ড্রাগ ইউজ করি সেখানে আমাদের একটা প্রিকশন অ্যাড হচ্ছে, বা সেখানে আমরা কশাসলি ড্রাগটা ইউজ করব, 1 নম্বর। আর কি করতে পারে, ডিক্রিজ ইন দ্য ডোজেস, নক্সিয়াস চেঞ্জেসের জন্য আমরা ডিক্রিজ ইন দ্য ডোজ করে দেখছি সেটা ঠিক হচ্ছে কিনা সেটা, অ্যান্ড অথবা স্পেসিফিক ট্রিটমেন্ট ইজ গিভেন, পার্টিকুলার স্পেসিফিক, যদি ধরতে পারি অ্যান্টিডট দিচ্ছি, যদি স্পেসিফিক ট্রিটমেন্ট সেটার জন্য দিচ্ছি। ঠিক আছে, ডিক্রিজ ইন দ্য ডোজ করছি, অথবা অ্যাডিং ফিউচার কশন অর ফিউচার প্রিকশন ফর ইউজিং দ্যাট সেম ড্রাগ, তখনই সেটাকে বলছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন।
আর অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট বলেছিলাম এনি আনটুয়ার্ড মেডিকেল অকারেন্স when a treatment is given with a particular drug and this event does not necessarily have to be related with the particular event. মানে এটা এমন নয় যে এটা এটার সাথে রিলেটেড থাকবেই। ইনিশিয়ালি এটাকে বলা হয় অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট, তারপরে কজালিটি অ্যাসেসমেন্ট করে এস্টাবলিশ করা হয় whether the event is related to drug or not. If the relation is positive, the relation ইভেন্টটা হচ্ছে এই ড্রাগের অ্যাপ্লিকেশনের জন্য হয়েছে, দেন তখন আমরা এটাকে বলবো যে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনের দিকে চলে গেল। ঠিক আছে, আর যদি না হয় তাহলে এমনি একটা অন্য ঘটনা হিসেবেই চলবে, প্যারালাল একটা ঘটনা অন্য একটা ঘটনা। এবার এখানে আজকে তোদের মোটামুটি এটা ডেসক্রাইব করছি। নেক্সট দিন আরেকটা ক্লাস আছে, সেটা এডিআর ফর্মের ওপরই আছে। সেদিন পার্টিকুলার 2-3টে কিছু প্রবলেম বা ক্লিনিক্যাল সিনারিও বলতে সেটা দিয়ে এডিআর ফর্ম ফিল আপটা প্র্যাকটিস করা যাবে। ঠিক আছে, প্রথমে দেখ যেগুলো একটা হচ্ছে সাসপেক্টেড এডিআর, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন রিপোর্টিং ফর্ম। এটা কোথাও বাধ্যতামূলক কিছু নেই, এটা দেখ লেখা আছে ফর ভলান্টারি রিপোর্টিং অফ এডিআর বাই হেলথ কেয়ার প্রফেশনালস। হেলথ কেয়ার প্রফেশনালস পেছনে দেখ ইনফরমেশন রয়েছে, হু ক্যান ফিল দ্য ফর্ম। দেখ ক্লিনিশিয়ান, হেলথ কেয়ার প্রফেশনালস বলে লেখা রয়েছে, তারপরে রয়েছে ক্লিনিশিয়ান, ডেন্টিস্ট, ফার্মাসিস্ট, নার্সেস, দিস ইন্ডিভিজুয়াল ক্যান ফিল দ্য ফর্ম। ঠিক আছে, তারপরে দেখ মিনিস্ট্রি অফ, এটা কোথা থেকে অ্যাডমিনিস্ট্রেট করা হয়, মানে রেগুলেটরি অথরিটি কারা, যে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই যে এদের সেন্টার, এই যে ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টার। ওইখানেও রয়েছে দেখ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, যেটা আইপিসি, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন। আর তারপর ব্র্যাকেটে রয়েছে ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টার ফার্মাকোভিজিলেন্স প্রোগ্রাম অফ ইন্ডিয়া। ঠিক আছে, সেটা কোথায় অবস্থান করছে দেখ গাজিয়াবাদ, পিন নম্বর সহ দেখা রয়েছে। ইনফরমেশন সমস্ত কিছুই আছে, কিন্তু তোদের ফর্মটা একবার ভালো করে থ্রু অ্যান্ড থ্রু পড়তে হবে, একদম উপর থেকে নিচ পর্যন্ত। হেল্পলাইন নম্বর কবে থেকে কবে যোগাযোগ করা যাবে সেটা দেওয়া আছে। ঠিক আছে, এইবার প্রথমে হচ্ছে একটা জিনিস দেওয়া আছে দেখ ওপরে বাঁ দিকে, একটা হচ্ছে ইনিশিয়াল কেস, একটা হচ্ছে ফলো আপ কেস। তাহলে হোয়াট ইজ ইনিশিয়াল কেস, হোয়াট ইজ ফলো আপ কেস? পেশেন্ট ফার্স্ট টাইম আসছে, ঠিক আছে। ফলো আপে ফলো আপ, তার মানে ইট ইজ মানে এমন একটা পেশেন্ট প্রথমবার কোনো একটা প্রেসক্রিপশনের এগেইনস্টে তার একটা প্রবলেম হয়েছে, সে ফিজিশিয়ানকে জানাতে এসেছে। ধর অ্যামক্সিসিলিন খেয়ে ডায়রিয়ার মতন বললো, আমি জানাতে এসেছি। তো ঠিক আছে, এটা আমি তাহলে রিপোর্ট করবো, করতেই পারিস। অ্যামক্সিসিলিন খেয়ে তোর মনে হয়েছে ডায়রিয়া হতেই পারে, তুই এটা রিপোর্ট করবি, ঠিক আছে, বা তুই একটা স্টাডি করার জন্য রিপোর্ট করছিস। তাহলে সেইটা যখন হবে তখন তাহলে দ্যাট ইজ দ্য ইনিশিয়াল কেস, মানে পেশেন্ট এসে রিপোর্ট করলো, তুই প্রথম তাকে রিপোর্ট করলি। এইবার তারপরে তুই চ্যালেঞ্জ করলি পেশেন্টটাকে, কদিন পরে আবার রিচ্যালেঞ্জ করলি। দিস ইজ এ কন্ডিশন, হতে পারে তো, এনিথিং ক্যান পসিবল। এইবার যদি চ্যালেঞ্জ করে, তুই ইনিশিয়ালি একবার রিপোর্ট করেছিস যে এটা একটা সাসপেক্টেড এডিআর করেছিস, তারপরে কদিন পরে আবার তুই চ্যালেঞ্জ করে রিচ্যালেঞ্জ করলি, যে আবার সেম এডিআর বা ডায়রিয়া অ্যাপিয়ার করলো, তখন যদি আবার সেম পেশেন্টের এগেইনস্টে সিমিলার টাইপ অফ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন আবার হয়েছে বলে রিপোর্ট করিস, দ্যাট ইজ দ্য ফলো আপ কেস। মানে একই পেশেন্টের একটা সেটস অফ প্রবলেম ইনিশিয়ালি আসছে, দ্যাট ইজ ইনিশিয়াল কেস। সেম সেটস অফ প্রবলেম, মানে একই পেশেন্ট সেম সেটস অফ প্রবলেম কদিন পরে কোনো একটা কারণে রিঅ্যাপিয়ার করছে বা কোনো একটা ড্রাগ পার্টিকুলার ইউজেজের ফলে হচ্ছে, তাহলে সেটা কিন্তু ফলো আপ কেস। কিন্তু যদি একই পেশেন্ট দুটো ডিফারেন্ট ড্রাগ, দুটো ডিফারেন্ট কন্ডিশন, তখন কিন্তু দে আর নট দ্য ইনিশিয়াল কেস অ্যান্ড ফলো আপ কেস, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইনিশিয়াল কেস, ডিফারেন্ট ইনিশিয়াল কেস। ঠিক আছে, তাহলে এটা ডিপেন্ড করে হচ্ছে পেশেন্টের কন্ডিশন, ড্রাগ ইউজ অ্যান্ড আদার কন্ডিশন, যে কোনটা ইনিশিয়াল কেস হবে কোনটা ফলো আপ কেস হবে। এখানে মোস্টলি যেগুলো তোদের প্রবলেমগুলো দেওয়া থাকে মোস্টলি ইনিশিয়াল কেসই থাকে, ফলো আপ কেস খুব একটা দেওয়া হয় না। ঠিক আছে,
ইনিশিয়াল কেস। তারপরে যদি অ্যাসেস করতে পারিস মনে হচ্ছে এটা ফলো আপ কেস হবে কিনা, কিন্তু কোয়ারি থাকা ভালো, হোয়াট ইজ ইনিশিয়াল কেস অ্যান্ড হোয়াট ইজ ফলো আপ কেস। তারপর যে পেশেন্ট ইনিশিয়াল, পেশেন্ট ইনিশিয়ালস মানে তোর নাম কি? সৌমদীপ্ত সরকার। তাহলে এখানে কি হবে? পেশেন্ট এস এস। তাহলে এখানে পেশেন্টের যে নাম থাকবে সেটা কিন্তু ইনিশিয়াল, ইনিশিয়ালসটা লিখতে হবে, নট যে পুরো নাম। কোথাও বলা মানে কিন্তু এটা ইয়ে করে নেই, কারণ এখানে একটা প্রাইভেসি মেনটেনের ব্যাপার আছে, ঠিক আছে? সেই জন্য কখনো এখানে ইনিশিয়ালসের ওপরে আমরা নাম ইউজ করব না, পার্টিকুলার কোনো একটা ইন্ডিভিজুয়ালের নাম সেখানে আমরা লিখব না। সেখানে যেরকম বলা আছে যে পেশেন্ট ইনিশিয়ালস, আমরা ইনিশিয়ালস ইউজ করব। তারপরে কি আছে নেক্সট দেখ, এজ অর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ অথবা এজ আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? যে পেশেন্টের এজ কত, ইয়ার্স মান্থস হতে পারে, অথবা ডেট অফ বার্থ যদি আমরা জানি সেটা যদি ইউজ করি তাহলে ইজিলি এজটা বেরিয়ে যাবে। নেক্সট হচ্ছে জেন্ডার, মেল ফিমেল আদার, ঠিক আছে? কিরকম আছে, ওয়েট ইম্পর্টেন্ট জিনিস, সেটা লাগবে, বডি ওয়েট। নেক্সট হচ্ছে সাসপেক্টেড, এই জায়গায় আমাদের সাসপেক্টেড অ্যাডভার্স রিয়াকশন। অ্যামক্সিলিনের ডায়রিয়া, তোর মনে হয়েছে যে অ্যামক্সিলিনের ডায়রিয়া হলে দ্যাট ইজ এ সাসপেক্টেড এরিয়া, তুই মনে করছিস অ্যামক্সিলিন বা আরো কিছু ড্রাগ আছে তার জন্য ডায়রিয়া হচ্ছে, ধরে 3টে ড্রাগ আছে তার মধ্যে। এবার লেখা আছে দেখ, ইভেন্ট অর রিয়াকশন স্টার্ট ডেট। ইভেন্ট রিয়াকশন স্টার্ট ডেট কিন্তু সবসময় যে ড্রাগ অ্যাপ্লাই করার দিনেই হবে এমন নয়, ঠিক আছে? ইভেন্ট রিয়াকশন হয়তো ড্রাগ শুরু হয়েছে তার 6 মাস পরে তার রিয়াকশন শুরু হয়েছে, হতে পারে, হতে পারে, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে ইভেন্ট রিয়াকশন অর রিয়াকশন স্টার্ট ডেট। এইবার তারপর হচ্ছে ইভেন্ট রিয়াকশন স্টপ ডেট। পেশেন্ট যদি অনেক সময় এরকম কন্ডিশনে থাকে বা এরকম ক্লিনিক্যাল সিনারিও থাকে, ইভেন্ট রিয়াকশন স্টার্ট হয়েছে, সে গিয়ে রিপোর্ট করেছে, সে গিয়ে রিপোর্ট করার সময় কিন্তু অনেক সময় এরকম হয় যে যেরকম টাইম ফ্রেম তোদের কাছে অ্যাভেলেবেল থাকবে, যতটা টাইম জুড়ে তোদের কোনো একটা ক্লিনিক্যাল কন্ডিশন দেওয়া হবে, এটাকে পুরোটাকে কনসিডার করবি, দেখবি যে আদৌ রিয়াকশন শেষ হয়েছে না হয়নি। যদি না জানিস তাহলে নো কমেন্ট। যদি না জানিস, যে তুই বুঝতে পারিস নি কোথাও, যে না কোথাও তো স্পেসিফিক ডেট লেখা নেই বা কোথাও তো সেই ইনফরমেশনটা নেই, সেই ইনফরমেশন নেই মানে নেই, সেই ইনফরমেশনটা আমাদের কাছে, আমরা যেটা এখানে প্রবলেম দিই সেই ইনফরমেশনটা আমাদের কাছে নেই মানে নেই। এবার যদি পেশেন্টের কাছে গিয়ে তোরা সেই ইনফরমেশন সিক করিস, যে তুই এটা গেলি বেড সাইডে গেলি, ক্লিনিক্সে গিয়ে দেখলি যে আমি একটা এডিআর রিপোর্ট করব, তো কার্বামাজেপিনে অ্যাটাক্সিয়া হচ্ছে, এটা আমি রিপোর্ট করব। একটা পেশেন্ট পেয়েছি অ্যাটাক্সিয়া, সেখানে গিয়ে আমি দেখেছি কার্বামাজেপিন। এবার সে যদি অনগোয়িং হয়, তুই যে ডেটে রিপোর্ট করছিস তখনও তার অ্যাটাক্সিয়া চলছে, তাহলে তো ইভেন্ট রিয়াকশন স্টপ ডেট আসেনি। ড্রাগ মে বি স্টপড বাট ইভেন্ট রিয়াকশন সেটা প্রলং হতে পারে। তাহলে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? ইভেন্ট রিয়াকশন স্টার্ট ডেট সেটা দেখতে হবে আমাকে। আদৌ যদি না ডেট ওখানে মেনশন করা থাকে, না অ্যাভেলেবেল থাকে প্রবলেমে, বা না পেশেন্ট বলতে হচ্ছে, তাহলে লেট ইট ব্ল্যাঙ্ক, লেফট ইট ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক রেখে দাও। নেক্সট হচ্ছে ডেসক্রাইব দ্য ইভেন্ট রিয়াকশন ম্যানেজমেন্ট উইথ ডিটেলস। প্রথমে হচ্ছে ডেসক্রাইব, যে ইভেন্ট বা রিয়াকশন হচ্ছে সেটা কিভাবে ম্যানেজ করা হয়েছে, কিভাবে হতে পারে। স্পেসিফিক ট্রিটমেন্ট আমি দিতে পারি, অ্যান্টিডট দিয়ে দিতে পারি। আমি দেখাচ্ছি ড্রাগ ডোজ, উই ক্যান রিডিউস দ্য ড্রাগ ডোজ, উই ক্যান স্টপ দ্য ড্রাগ, তাই তো? উই ক্যান, for a particular clinical indication we have given a certain drug and that produces a particular reaction, we want to avoid that reaction, তাহলে একটা কি হতে পারে, স্টপ দ্য ড্রাগ হতে পারে। ডিপেন্ডিং অন দ্য ড্রাগ, we can reduce the drug dosage, we can go to another drug, another option এ যেতে পারি, অথবা স্পেসিফিক মেডিকেল ট্রিটমেন্ট, অথবা হসপিটালাইজেশন, সেগুলো সবকটাই অ্যাভেলেবেল অপশন আমাদের কাছে আছে। তাহলে এইগুলোর মধ্যে কি সেগুলো কোনোটা লেগেছে না ছেড়ে দিয়েছে, কিভাবে কি হয়েছে বা আমরা পাত্তা দিইনি, সেটাও হতে পারে। যে লিভোসেটাইরিজিন খেয়ে, যেটা ইজ অ্যান অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ, লিভোসেটাইরিজিন খেয়ে অনেকের টুকটাক ঘুম পায়,
অনেকের পায়, কারো কারো পায় না, একটা ড্রাউজিনেস থাকে। তাহলে সে সেটাকে যদি রিপোর্ট করার মনে করে যে আমি এখানে ক্লিনিশিয়ানকে গিয়ে বলবো, দেখো ক্লিনিশিয়ান আমাকে কতটা ইয়ে করবে, বলবে না আপনি এটা চেঞ্জ করুন, এই করুন, আপনার কতটা প্রবলেম হচ্ছে। পেশেন্ট যদি না ইটস ফাইন, আমার কোনো অসুবিধা হচ্ছে না, মানে এই ক্ষেত্রে অন্তত, তাহলে ঠিক আছে, তাহলে সেখানে কিছু বলার নেই, সেখানে এডিআর রিপোর্ট আসবে হয়তো, বাট এখানে হয়তো ড্রাগ ডোজ কমাইনি বা কিছু করিনি, ঠিক আছে। এবার নিচে দেখা আছে সাসপেক্টেড মেডিকেশন। এবার এটা হলে একটুখানি এই টেম্পোরাল রিলেশনশিপ যেমন জানা দরকার, প্রিভিয়াস নলেজও একটু থাকতে হবে, রিচ্যালেঞ্জের ব্যাপার আসছে। তোদের যে সমস্ত ড্রাগ এখানে দেওয়া হবে, যে পার্টিকুলার ধরে নে ইনসুলিন একটা ড্রাগ, ইনসুলিন ইজ অ্যাডমিনিস্টার্ড, ইনসুলিনের জন্য তার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, তাহলে অন্তত তোদের এইটুকুনি নলেজ থাকতে হবে ইনসুলিনে হাইপোগ্লাইসেমিয়া হয়। এবার তার সাথে দেখলো ইনসুলিনের সাথে আরো 2-1টা ড্রাগ অ্যাড করা আছে, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, দে আর লেস লাইকলি টু কজ হাইপোগ্লাইসেমিয়া। মেটফর্মিন অ্যাড করা রয়েছে বা অন্য কোনো ড্রাগ, গ্লিপটিন অ্যাড করা রয়েছে, DPP-4 ইনহিবিটর অ্যাড করা রয়েছে, DPP-4 গ্লিপটিন, SGLT2 ইনহিবিটর অ্যাড করা রয়েছে, বাট দে আর লেস লাইকলি টু কজ হাইপোগ্লাইসেমিয়া। কিন্তু ইনসুলিন ইজ লাইকলি টু কজ হাইপোগ্লাইসেমিয়া। এবার ইনসুলিনের মধ্যে লং অ্যাক্টিং আছে, ডিফারেন্ট পোটেনশিয়াল সবার, তাহলে দেখতে হবে কোনো একটা পার্টিকুলার অ্যাডভার্স রিয়াকশনের এগেইনস্টে হুইচ ড্রাগ is most responsible for causing this, মানে most likely to cause this type of reaction। যদি মাল্টিপল ড্রাগ থাকে, যদি সিঙ্গেল ড্রাগ থাকে তো হয়ে গেল, কোনো অসুবিধা নেই, তাহলে এটা হয়েছে, এটার জন্য এটা। তাহলে যদি এইবার এখানে সেইভাবে 1 2 3 4 করতে হবে, ঠিক আছে। যে সিতে যে ব্যাপারটা রয়েছে, মানে ABC দুটো হয়ে গেল, একটা হলো পেশেন্ট ইনফরমেশন, সেটা A, সাসপেক্টেড অ্যাডভার্স রিয়াকশন সেটা হচ্ছে B। এবার সিতে রয়েছে হচ্ছে এইটা, দেখিস ফর্মটা দেখিস, নাহলে কিন্তু পরে সবাই ঘাঁটে। এখানে রয়েছে যে সাসপেক্টেড মেডিকেশনস, তো যদি মনে হয় দুটো মেডিকেশন আমি সাসপেক্ট করছি, হয়েছে, সাসপেক্ট করার পর কি করলি, কোনটা বেশি লাইকলি টু কজ দ্য রিয়াকশন, কোনো একটা পার্টিকুলার, এটা মনে হচ্ছে এটা বেশি, ঠিক আছে, কোনো একটা র্যাঙ্ক 1 র্যাঙ্ক 2 করলি, ঠিক আছে। এবার তারপরে কি কি লেখা আছে দেখ, ম্যানুফ্যাকচারার, প্রথম আছে নেম কি দিতে হবে, ব্র্যান্ড নেম দিতে পারিস, জেনারিক নেম দিতে পারিস, যেটা তোদেরকে থাকবে প্রবলেমে, বা তোরা পেশেন্টের বেডসাইড ক্লিনিকে যেটা অ্যাভেলেবেল থাকবে, যেটা পারবি সেটা দিবি, ব্র্যান্ড নেম, জেনারিক নেম। নেক্সট হচ্ছে ম্যানুফ্যাকচারার ইফ নন, যদি প্যাকেটের গায়ে লেখা থাকে তোরা জানতে পারলি, ঠিক আছে, পেশেন্টের বিল দেখে জানতে পারিস যেই পেশেন্টে দিয়েছিল, কবার আগের কোনো পেশেন্টের এমটি স্ট্রিপ দেখে তুই জানতে পারিস সেটা কি ড্রাগ দিয়েছিল, ম্যানুফ্যাকচারারকে। তারপর বলছে ব্যাচ নং, লট নং, ম্যানুফ্যাকচারার ডিটেলসের ওখানে তুই মোটামুটি ব্যাচ নং, কোনো একটা ড্রাগের পেছন থেকে তুই ব্যাচ নং, লট নম্বর পেয়ে যাবি। যে দাগ থাকে এখানে সব মুছে গেছে, কিন্তু এখানে ব্যাচ নং, নং দেওয়া থাকে, ঠিক আছে। এক্সপায়ারি ডেট ইফ নন, যদি এক্সপায়ারি ডেট জানা থাকে সেটাও এই স্ট্রিপ থেকে পাওয়া যায়, এক্সপায়ারি ডেট ইফ নন, তাহলে দাও। ডোজ মানে কত মিলিগ্রাম একবারে খাওয়ার জন্য দিয়েছে, যে দেখা গেল ইনসুলিন দেওয়া আছে 4 ইউনিট, ধরে না রেগুলার ইনসুলিন দেওয়া আছে 4 ইউনিট, তাহলে 4 ইউনিট তোর এখানে ম্যানুফ্যাকচারার ডিটেলস দিলি, এটা দিলি, ডোজ হচ্ছে দিলি 4 ইন্টারন্যাশনাল ইউনিট IU বা 4U। এবার তারপর যে রুট, কোন রুটে দেওয়া হয়েছে, ট্যাবলেট যদি হয় তাহলে ওরাল রুটে, যদি ইন্ট্রাভেনাস রুট হয়, ইনজেক্টেবল কিছু হয় ইন্ট্রাভেনাস রুট, যদি ইনজেক্টেবল অন্য কিছু হয় ইন্ট্রামাসকুলার রুট, ইন্ট্রাডার্মাল রুট, সাবকিউটেনিয়াস রুট, সাবলিঙ্গুয়াল রুট, যদি আইসোসারবেট ডাইনাইট্রাইল সাবলিঙ্গুয়াল রুটে দেওয়া হয় সেটা সাবলিঙ্গুয়াল রুট আসবে। যদি ড্রাগ ফর দ্য অ্যাজমা এন্ড COPD, মোস্ট কমন রুট হচ্ছে ইনহেলেশনাল রুট, সেটার জন্য দেওয়া থাকবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে পার ডে কি হিসাবে চলে, আবার বলতে পারিস পার ডে কি সবসময় চলে না, পার উইক হয়। methotrexate is given in per week basis for the rheumatoid arthritis। ভিটামিন ডি 60 কে যে এটা দেওয়া হয় সেটা দেওয়া হয় উইকলি বেসিস। এখন মনোক্লোনাল অ্যান্টিবডি প্রচুর এসছে,
প্রচুর বিভিন্ন কন্ডিশনে দেওয়ার জন্য, কিছু আছে অ্যাঙ্কাইলোসিং স্পন্ডালাইটিস, এই সমস্ত জন্য, কিছু অটোইমিউন ডিজিজের জন্য, সেগুলো মাসে একটা করে দেওয়া হয়, মাসে একটা করে। ঠিক আছে, মনোক্লোনাল অ্যান্টিবডি। তাহলে সেটাকে লিখতে হবে ফ্রিকোয়েন্সি। প্রথমে ডোজ দেখা গেলো তুই মেথোট্রেক্সেট লিখছিস 7.5 মিলিগ্রাম, ঠিক আছে, ডোজ দিলি। রুট দিলি হয়তো মেথোট্রেক্সেট ট্যাবলেট দিয়েছিস, তাহলে সেটা ওরাল। ফ্রিকোয়েন্সি ওয়ান্স উইকলি, দ্যাট ইজ দ্য ওয়ান। এবার যদি ধর কোনো পেশেন্টকে ধর দিয়েছিস তুই, এখানে কি আছে, এটা হচ্ছে সিলোফাস্ট সিলোটিমেট ডি, এটা মানে সাইলোডোসিন তার সাথে ডুটাস্টেরয়েড, দ্যাট ইজ ইট ইজ এ ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারট্রফি। এটা ডেইলি একটা করে দেওয়া হয়, ঠিক আছে, ডেইলি একটা করে ট্যাবলেট। তাহলে প্রথমে তুই ডোজ, এখানে কি দুটো ট্যাবলেট, দুটো ইয়ে রয়েছে, প্রথমে তুই লিখলি ব্র্যান্ড নেম লিখলি। এবার হচ্ছে ডোজের ক্ষেত্রে তাহলে কি আসবে, এটাতে তো দুটো ড্রাগ রয়েছে, তাহলে দুটো ড্রাগই লিখতে হবে, যে এখানে সাইলোডোসিন রয়েছে 8 মিলিগ্রাম অ্যান্ড ডুটাস্টেরয়েড রয়েছে 0.5 মিলিগ্রাম, তাহলে পুরোটাই লিখতে হবে। হলো, তারপরে ডোজ দিলি। রুট, দ্যাট ইজ এ ড্রাগ ফর ওরাল রুট, ওরাল ইউজের জন্য। ফ্রিকোয়েন্সি ওয়ান্স ডেইলি ইউজ, ঠিক আছে। এবার হচ্ছে থেরাপি ডেট, ডেট স্টার্টেড, ডেট স্টপড। এবার এখানে কেন তোর ডেট স্টপটা আসলো, এখানে ডেট স্টপটা কেন আসলো, ডেট স্টপ তো নাও দিতে পারো, তার এগেইনস্টে আমি কোনো স্টেপ নিয়েছি কিনা, বা পেশেন্ট কোনো স্টেপ অলরেডি নিয়েছি কিনা, তাই তো, সেই জন্য এখানে স্টপ ডেটটা আসছে। স্টার্ট ডেট, স্টপ ডেট, ঠিক আছে। স্টার্ট কবে থেকে শুরু হয়েছিল, ধর দেখা গেলো এটা হয়তো 15 দিন আগের থেকে বা 1 মাস আগের থেকে শুরু হয়েছিল, সেটা লিখলি। তারপরে দেখা গেলো স্টপ ডেট, আদৌ কি পেশেন্ট ড্রাগটা স্টপ করা হয়েছে না করা হয়নি, নাও করা হতে পারে ড্রাগ। যদি ডোজ রিডাকশন করা হয় তাহলে দ্যাট ইজ নট স্টপ, ডোজ ইজ রিডিউসড, সেটা তোর এইখানে ডেসক্রিপশনে থাকবে, ইভেন্ট ম্যানেজমেন্টের যে ডেসক্রিপশন সেখানে থাকবে ডোজ ইজ রিডিউসড টু ইটস 1/4 বা এভরি অল্টারনেটিভ ডে। প্রথমে এভরি ডে ছিল, তারপরে এভরি অল্টারনেটিভ ডে, ডিপেন্ডিং অন সিচুয়েশন। তাহলে ডেট স্টার্টেড, ডেট স্টপ। যেটা প্রবলেম করি সেটা হচ্ছে ইন্ডিকেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিকেশন, ইন্ডিকেশন মানে এটা কমনলি সবাই ভুল করে, সবাই। হ্যাঁ, কখন খেতে হবে মানে সেটা তো ধর বললাম আমি এই ট্যাবলেটটা রাতে খেতে হয়, তাহলে কি ইন্ডিকেশন কি হবে, তাহলে এই ট্যাবলেটটা আমি বললাম, এই ট্যাবলেটটা পেশেন্টকে অ্যাডভাইস করলাম, ইট শুড বি টেকেন এট নাইট আফটার ডিনার, বা বলতে পারিস ঠিক আছে তুই বললি নাইট, তাহলে ইন্ডিকেশনটা এখানে কি আসলো, আমি তোকে ডেসক্রাইব করছি। এটা একটা ট্যাবলেট, সিলোটিমেট ডি ট্যাবলেট কন্টেইনিং সাইলোডোসিন 8 মিলিগ্রাম পার ক্যাপসুল। এটা ক্যাপসুল আছে, ইট ইজ এ ক্যাপসুল containing per tablet containing silodosin 8 milligram with dutasteride 0.5 milligram, ঠিক আছে। it should be taken at night after dinner, or তুই টাইম স্পেসিফিক করে দিবি 10 PM। it is a drug for the benign prostatic hypertrophy, ঠিক আছে। এই তোকে ইনফরমেশন এই ড্রাগটা নিয়ে দিলাম। তাহলে এখানে যদি তোর একটা কোনো কারণে মনে হচ্ছে এই ড্রাগটা কোনো একটা পার্টিকুলার অ্যাডভান্স ইভেন্টের জন্য রেসপন্সিবল এডিআর, তাহলে ইন্ডিকেশন এখানে কি হবে, তাহলে হোয়াট ইজ দ্য, এই যে এখানে লেখা আছে ডেট স্টার্ট, ডেট স্টপ, এটা তো পেয়ে গেলি, যেহেতু 15 দিন আগে শুরু করেছিস, 15 দিন আগে একটা ডেট বসিয়ে দিলি। কি কি পেলি, ব্র্যান্ড নেম পেলি, বলে দিয়েছিলাম সিলোটিমেট ডি। ম্যানুফ্যাকচারার এটা দেখলে হাতে দিলে আশা করি পেয়ে যাবে, এটা কে ম্যানুফ্যাকচারিং রে, ইনটাস ফার্মাসিউটিক্যালস, ঠিক আছে। পেছনে ম্যানুফ্যাকচার ডিটেলস পাওয়া গেল, ব্যাচ নং পাওয়া গেল, পেছনেই রয়েছে, এক্সপায়ারি ডেট রয়েছে, ঠিক আছে। ডোজ সেলিডোসিন প্রতি টাইপ রয়েছে, ঠিক আছে। ডোজ এটা প্রতিটা ট্যাবলেটে এতটা রয়েছে। ফ্রিকোয়েন্সি কি হচ্ছে, দিনে একবার খাচ্ছে, ওয়ান্স ডেইলি বলতে পারিস, এবার ওয়ান্স ডেইলি ঘোড়ার সামনে লিখলি, ঠিক আছে। এইবার তারপর হচ্ছে ডেট স্টার্টেড, ডেট স্টপ, তাহলে ইন্ডিকেশনটা কি হবে, কিসের জন্য খাচ্ছে, হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল কন্ডিশন দ্যাট ড্রাইভস দ্য পেশেন্ট টু টেক দিস ড্রাগ,
আর হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড কন্ডিশন এই ড্রাগটার ইউজের জন্য। অ্যাসিডিটি হচ্ছে তার জন্য কোনো একটা প্রোটন পাম্প ইনহিবিটর খাচ্ছে, সেটা সেলফ মেডিকেশনও হতে পারে, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। বাট হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ দিস ড্রাগ সেইটা এখানে লিখতে হয়, ইন্ডিকেশন। নেক্সট কজালিটি অ্যাসেসমেন্ট তোদের জেনারেলি করতে হয় না, কজালিটি অ্যাসেসমেন্ট নিয়ে তোদের চাপ নেই, ঠিক আছে। কজালিটির মধ্যে ওইগুলো পড়ে, টেম্পোরাল রিলেশনশিপ পড়ে, কিভাবে অ্যাসেস করতে হয়, WHO বেসিক্যালি তার থেকে বেশি যেটা লাগে WHO UMC স্কেল বা মডিফাইড হার্টউইক স্কেল, যেটা বিভিন্ন রকম স্কেল আছে, নারাঞ্জ স্কেল বলে আরেকটা স্কেল আছে, সেই রকম স্কেলগুলো ফেলে করতে হয় কজালিটি অ্যাসেসমেন্ট, ঠিক আছে। তা সেই জন্য তোদের কজালিটি অ্যাসেসমেন্ট তোদের করতে হবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্ট নাম্বার 8, তাই তো না 9, অ্যাকশন 9, অ্যাকশন টেকেন আফটার রিয়াকশন। অ্যাকশন টেকেন আফটার, প্রথমে এবার কি হলো, প্রথমে তুই ওপরে দিলি ইভেন্ট রিয়াকশন স্টার্ট ডেট, ইভেন্ট রিয়াকশন স্টপ ডেট, ডেসক্রাইব দ্য ইভেন্ট রিয়াকশন ম্যানেজমেন্ট কিভাবে হয়েছে, ড্রাগ ডোজ বাড়িয়েছিস না ড্রাগ ডোজ কমিয়েছিস, না ড্রাগ উইথড্র করেছিস, অল্টারনেটিভ কোনো অ্যান্টিডট ইউজ করেছিস, অথবা হসপিটালে ভর্তি করেছিস, কিছু একটা হবে, ঠিক আছে, অথবা কিছুই করিস না, সেটাও একটা হতে পারে, এনিথিং ক্যান পসিবল, ঠিক আছে। এইবার এইখানে যেটা ব্যাপার হচ্ছে যে এখানে লেখা আছে, দেখ অ্যাকশন টেকেন আফটার রিয়াকশন, ব্র্যাকেটে কি লেখা আছে, প্লিজ টিক, প্লিজ টিক। এবার প্লিজ টিক মানে কি, মানে এখানে যে যতগুলো এই 9 নাম্বারের মধ্যে, নাম্বার 9 এর মধ্যে যতগুলো ঘর আছে সেগুলো সব টিক দিয়ে ভর্তি করতে হবে। এখানেও রয়েছে 1 2 3 4, তাহলে এই 1 2 3 4 কিসের, বুঝবো কি করে কোন 1 2 3 4? আগেরটা থেকে যে অর্ডারে তুই করেছিস এখানে সেই অর্ডারটা তোকে মেনটেন করতে হবে। ধর নাম্বার 1 এ তুই ড্রাগ রেখেছিলি অ্যামক্সিসিলিন ডায়রিয়ার জন্য, ধর একটাই ড্রাগ, তুই তারপরে কি করেছিস, ড্রাগটা হয় তোকে এই যে ড্রাগ উইথড্র করেছিস, ড্রাগ ডোজ ইনক্রিজ করতে পারিস, ডোজ রিডিউস করতে পারিস, ডোজ নট চেঞ্জ করতে পারিস, তুই এমন কিছু করিস নট অ্যাপ্লিকেবল, সেটাও হতে পারে, ঠিক আছে। অথবা আননোন, জানিস না এক্স্যাক্টলি কি হয়েছে বা পেশেন্ট কি করেছে, পেশেন্ট হয়তো ডুবিয়াস উত্তর দিচ্ছে, পেশেন্ট ইজ কনফিউজড, পেশেন্টের বাড়ির লোক জানে না, এনি টাইপ অফ হতে পারে, ঠিক আছে। তাহলে ওপরেরটার রেসপেক্টটা কিন্তু নিচেরটা, দুটো কিন্তু কন্টিনিউয়াস, দুটো কিন্তু আলাদা নয়, দুটো কিন্তু কন্টিনিউয়াস, অ্যান্ড দ্যাট ইজ রিলেটেড টু ওয়ান অ্যানাদার। ইফ দ্য অ্যামক্সিসিলিন দিয়েছিস, তুই ড্রাগ উইথড্র করেছিস, তাহলে অ্যামক্সিসিলিন 1 নম্বরের আছে, এখানে 1 নম্বরে তুই ড্রাগ উইথড্র করবি, ড্রাগ উইথড্রর ঘরে 1 নম্বরে তুই টিক দিবি। যদি মনে করিস তুই এই অ্যামক্সিসিলিনটা আমি ডোজটা বাড়িয়ে দেবো, তাহলে রিয়াকশনটা চলে যাবে, হতে পারে কোনো ড্রাগের ক্ষেত্রে, তাহলে সেম আসবে, নাম্বার 1 ঘর এদিকে ডোজ ইনক্রিজড, তার 1 ঘর ঠিক হবে। যদি মনে করে ডোজ চেঞ্জ করি, লিভোসেটজিন হয়েছে, সোমনোলেন্স হয়েছে, বা ডে টাইম স্লিপিনেস হয়েছে, বা ড্রাউজিনেস হয়েছে, দ্যাট ইজ অ্যান অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন হয়েছে, তুই বলে না ওতে কিছু হবে না, আমরা কিছু করতে হবে না, ওপরে লিভোসেটাইরিজিন লিখলি, সোমনোলেন্স তুই এখানে ডেসক্রিপশন দিলি, তার ম্যানেজমেন্ট কি করেছিস লিখলি, যে ডোজ আমি ডোজ চেঞ্জ করিনি, হয়েছে, করিসনি, তুই ডোজ চেঞ্জ করিনি, তাহলে এখানে হবে লিভোসেটজিন, যদি এখানে লিখিস তাহলে এখানে ডোজ নট চেঞ্জের ঘরে টিক দিতে হবে 1 নম্বরের ক্ষেত্রে। এখানে যদি 1 নম্বরে লিভোসেটজিন থাকে তাকে ধরে নিতে হবে নিচের ঘরে 1 নম্বরে লিভোসেটজিনের এগেইনস্টে কিন্তু তুই এই ঘরগুলো টিক দিচ্ছিস। এখানে যদি 3 নম্বরে এমন একটা কোনো ড্রাগ থাকে, 3 নম্বরে সাসপেক্ট করেছিস কোনো একটা ড্রাগের ক্ষেত্রে, সেই ড্রাগের ক্ষেত্রে কোনো একটা কিছু হচ্ছে, হাইপোগ্লাইসিমিয়া, তুই 3 নম্বরে রেখেছিলি হয়তো সিটাগ্লিপটিন, ইনসুলিনের চান্সেস অনেক বেশি ছিল, রেগুলার ইনসুলিন দেওয়া হয়েছে, রেগুলার ইনসুলিনের চান্সেস অনেক বেশি ছিল, হাইপোগ্লাইসেমিয়া, তুই 1 নম্বরে রেখেছিলি রেগুলার ইনসুলিন, তুই রেগুলার ইনসুলিন কি করছিস, ড্রাগ উইথড্র করে দিচ্ছিস, ভালো কথা। তুই সিটাগ্লিপটিনের কে রেখেছিলি 3 নম্বরে, সিটাগ্লিপটিনের ডোজ তুই চেঞ্জ করিস, 3 নম্বরে সিটাগ্লিপটিন রেখেছিস, তাহলে এখানেও কি হবে, ড্রাগ উইথড্রনের ঘরে অসুবিধা নেই, ড্রাগ ইনক্রিজের ঘরে, ডোজ রিডিউসডের ঘরে না, ডোজ নট চেঞ্জ, তুই এটার এগেনস্টে এই অবস্থা নিয়েছিস, যদি একসাথে মাল্টিপল ড্রাগ চলে, পার্টিকুলার ড্রাগের এগেনস্টে তুই কোন স্টেপ নিয়েছিস সেটা মাথায় রাখতে হবে। তারপরে দেখ 10ও হচ্ছে সিমিলারটারি কন্ডিশন, সিমিলারটারি কন্টিনিউয়েশন। 10 নম্বরে নাম্বার 10-এ কি লেখা আছে, reaction reappeared after reintroduction of the suspected medication, please tick। তুই এখানে একটা সাসপেক্টেড মেডিকেশন, এইটা তাহলে কি আসছে, রিচ্যালেঞ্জ টেস্ট, এর আগেরটা ছিল
ডি চ্যালেঞ্জ, মেবি ডি চ্যালেঞ্জ, যদি ড্রাগ উইথড্রন হয় দ্যাট ইজ এ ডি চ্যালেঞ্জ, তাই তো? ড্রাগ ডোজ কমিয়েছিস, কিছু করেছিস, সেগুলো আলাদা, কিন্তু ড্রাগ যদি উইথড্র করে নেওয়া হয় সেটা হচ্ছে ডি চ্যালেঞ্জ টেস্ট করে তুই দেখলি আদৌ রিয়াকশন সাবসাইডেড হয় কিনা। এবার 10 এর ক্ষেত্রে আসছে রি চ্যালেঞ্জ টেস্ট। তুই লিভোসেটজিন দিয়েছিলি হয়তো, তুই তারপরে ড্রাগটা উইথড্র করে নিয়েছিলি সোমনোলেন্সের জন্য বা ড্রাউজিনেসের জন্য, তারপর তোর মানে আবার দিয়ে দেখি কি হয়, হতেই পারে দিয়ে মনে হয়েছে তোর কোনো একটা ক্লিনিশিয়ান দিয়েছে। তাহলে এখানে যদি 1 নম্বরে লিভোসেটজিন থাকে, এখানে যদি ডোজ ধরে নে এখানে হচ্ছে, তাহলে ড্রাগ উইথড্রনের পরে 10 নম্বরে তোর দিয়েছে আবার হচ্ছে তুই রিচ্যালেঞ্জ করেছিস, সের এগেনস্টে কি কি রেসপন্স হতে পারে? রিয়াকশন রিঅ্যাপিয়ার করতে পারে, রিয়াকশন নাও রিঅ্যাপিয়ার করতে পারে, তুই তো টেস্ট করছিস, তুই তো জানিস না কি হবে, ঠিক আছে? তাহলে একটা ইয়েস নো, এফেক্ট আননোন, ডোজ অ্যান্ড ডোজ ইফ রিইন্ট্রোডিউসড। এখানে দেখ কি কি আছে, যদি ডোজ আবার রিইন্ট্রোডিউস করা হয় তাহলে ডোজ কি এসকালেট করা হয়েছে না কমানো হয়েছে না একই রাখা হয়েছে, সেটা একটা 4 নম্বর একদম লাস্ট রাইট কর্নারে রয়েছে। ডোজ ইফ রিইন্ট্রোডিউসড, যদি রিইন্ট্রোডিউস না করা হয় তাহলে এই ঘরের কোনো দরকারই নেই। সবার ক্ষেত্রে যে রিচ্যালেঞ্জ করা হয়েছে এমন কোনো ব্যাপার নয়, যেটার করা হবে সেটার থাকবে, সেটা ইজ এ পার্টিকুলার ক্লিনিক্যাল কন্ডিশন, পার্টিকুলার পেশেন্ট ওরিয়েন্টেড কন্ডিশন, সেটার জন্য সেইটার ক্ষেত্রে দেখতে হবে এটা আদৌ রিচ্যালেঞ্জ করা হয়েছে কি হয়নি। যদি রিচ্যালেঞ্জ না থাকে তাহলে 10 নম্বর পুরো ফাঁকা চলে যাবে, বোঝা গেল? যদি এফেক্ট আননোন, মানে তুই করেছিস হলো অন্য কিছু হলো বা কিছু হলো না, যেরকম হবে সেরকম রিয়াকশন বা সেরকম রেসপন্স তোমাকে এখানে লিখতে হবে, টিক করতে হবে। যদি আননোন হয়, মনে হচ্ছে খুব শর্ট টাইম ফ্রেম হয়ে গেছে, একদিনের মধ্যে রিয়াকশন তো অ্যাপিয়ার করে, আননোন। যদি ইয়েস ইয়েস, যদি নো নো, ডুবিয়াস থাকলে আননোন। আর ডোজ যদি রিইন্ট্রোডিউস করাই হয়ে থাকে তাহলে সেটা ডোজটাকে। আর সব কিন্তু 9 যে হচ্ছে 1 2 3 4 কলাম মেনটেন হয়েছে, এখানেও কিন্তু সেম সিকোয়েন্স মেনটেন হবে, সেটার for 8 for 9 and for 10 sequence should be the same, all are linked, কোনটা কিন্তু it is continuous, not a different entity but different entries, যে এখানে 1 2 3 4 আলাদা, নিচেরটা 1 2 3 4 আলাদা, আবার 10 নম্বরে 1 2 3 4 আলাদা, একদম নয়, সব কটার 1 2 3 4টা একই, শুধু পরেরটাই শুধুমাত্র টিক করতে হবে। এটা তো 10 নম্বরেও লেখা আছে প্লিজ টিক করতে হবে, পুরোটা ফর্মটা পড়লে বুঝতে পারবি। নেক্সট হচ্ছে কনকমিটেন্ট মেডিকেল প্রোডাক্ট ইনক্লুডিং সেলফ মেডিকেশন অ্যান্ড হার্বাল রেমেডিস উইথ থেরাপি ডেজ, এক্সক্লুড দোজ ইউজ টু ট্রিট রিয়াকশন। তাহলে এখানে কি বলেছে, ধর একটা পেশেন্ট ডায়াবেটিসের জন্য বা হাইপার টেনশন ইজ এ কমন ক্লিনিক্যাল কন্ডিশন, তার জন্য লাস্ট 10 বছর ধরে ওষুধ খাচ্ছে, তার একটা হয়তো সিওপিডি হয়েছে, সিওপিডির জন্য কিছু ড্রাগ তাকে দেওয়া হয়েছিল, সেই ড্রাগ কিছুদিন খাওয়ার পরই তার একটা অসুবিধা হয়েছে, সে এসছে, সেই এগেনস্টে এই তোর এইখানে ইভেন্ট রিয়াকশন কি হয়েছে লিখলি, কবে থেরাপি ডেট স্টার্ট হয়েছে লিখলি, তুই সাসপেক্টেড ড্রাগ লিখলি, তুই কি কি ড্রাগকে সাসপেক্ট করিস, তার এগেনস্টে রিচ্যালেঞ্জ করা হয়েছে না ডোজ রিডিউস করা হয়েছে বা ডোজ নট চেঞ্জ করা হয়েছে, সেটা রিচ্যালেঞ্জ করা হয়েছে কিনা সেটা লিখছিস। এবার বলছে যে এই যে তুই লাস্ট 10 বছর ধরে যে একটা ওষুধ খাচ্ছিস সেটা হচ্ছে কনকমিটেন্ট মেডিকেশন, মানে এটা আগে চলছিল, এটা অ্যালং উইথ দ্যাট চলে, কনকমিটেন্ট মেডিকেশন, সাসপেক্টেড মেডিকেশনের বাইরে কিন্তু এগুলো থাকবে। এখানে যদি এমন কিছু ড্রাগ লিখিস দ্যাট ইজ সাসপেক্টেড মেডিকেশন, তার বাইরে এগুলো থাকবে। ধর একটা পেশেন্টের অ্যামক্সিলিনের জন্য তুই মনে করছিস ডায়রিয়া হচ্ছে, পেশেন্ট হয়তো লাস্ট 3 মাস ধরে পিপিআই খাচ্ছে, প্রোটন পাম্প ইনহিবিটর বা র্যানিটিডিন H2 ব্লকার ড্রাগ ইউজ করছে, তাহলে তোর যদি এটা সাসপিশনের বাইরে থাকে দিস ড্রাগ ক্যান নট কজ দিস টাইপ অফ অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন, তাহলে সাসপিশনের বাইরে এগুলো থাকলো, কিন্তু তারপরে পেশেন্ট এগুলো কনকমিটেন্টলি নিয়ে যাচ্ছিল, কনকমিটেন্টলি ইনটেক করছে, তাহলে এখানে কিন্তু ওই কনকমিটেন্ট মেডিসিনের ঘরে এখানে থাকতে পারে, এখানে থাকবে। পেশেন্টের সেলফ মেডিকেশন কিছু আছে কিনা, অনেকেই আছে এরকম সেলফ মেডিকেশন করে, আমার মনে হচ্ছে এটা খেলে আমি ভালো থাকি আমি খাচ্ছি, তাহলে সেটাও কিন্তু এখানে আসবে সেলফ মেডিকেশন।
আর এখানে দেখ পুরোটাই লেখা আছে এক্সক্লুড দোজ ইউজ টু ট্রিট রিয়াকশন। আবার হচ্ছে রিয়াকশন যেটা হয়েছে সেইটার জন্য যে ট্রিটমেন্টের জন্য যে যদি কোনো মেডিকেশন অ্যাড করা হয়ে থাকে, যে অ্যালার্জি হয়েছে, তুমি ধর ল্যাক্টোক্যালামাইন লোশন দিয়েছিস, ল্যাক্টোক্যালামাইন লোশন চলছে, অ্যালার্জির জন্য তুই একটা দিয়েছিস, সুদিং এফেক্টের জন্য, কুলিং এর জন্য দিয়েছিস, যেটা যাতে সাবসাইড করে যায়, তাহলে এই ল্যাক্টোক্যালামাইন লোশনটা এখানে অ্যাড করা যাবে না। মানে ইট ইজ এ ড্রাগ ফর ইউজিং এ সার্টেন অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, এইটাকে বাদ দিতে হবে, বুঝে গেল? তাহলে অনেকগুলো, এবার এত একটু কমপ্লিকেটেড লাগছে, বেসটা যদি ভালো করে পড়ে পড়ে করলে এতটা কমপ্লিকেটেড লাগবে না, আর প্রবলেম যখন একটা দেওয়া হবে তখন ব্যাপারটা বোঝা যাবে আরো ভালো, ঠিক আছে? এখানে একই রয়েছে যে নেম, ব্র্যান্ড নেম, জেনেরিক নেম, ডোজ, রুট, ফ্রিকোয়েন্সি, ডেট স্টার্টেড, ডেট স্টপড, আর হচ্ছে ইন্ডিকেশন। ইন্ডিকেশন মানে পেশেন্ট কি জন্য এই ড্রাগটা ইউজ করছে। পেশেন্ট যদি সেলফ মেডিকেশন করে তাহলে পেশেন্ট আপনি এটা কি জন্য খাচ্ছেন, সেই জন্য আমার ভালো লাগার জন্য খাচ্ছি, সেটাই লিখতে হবে, আমার ভালো লাগে এই ড্রাগটা খেতে, টেস্ট খুব ভালো, ভালো লাগে, ঠিক আছে, তাই এইটা। নেক্সট হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। ড্রাগ ওডিবিডি মানে তো এখনো হয়নি, এগুলো হচ্ছে সব ল্যাটিন শর্ট টার্ম, ঠিক আছে? ওডি মানে যদি খুব ক্রুড রিপ্রেজেন্টেশন বা ক্রুড ট্রান্সলেশন করা হয় সেটা হচ্ছে ওয়ান্স ডেইলি। বিডি মানে হচ্ছে 20 ডেইলি বলতে পারিস, বা দিনে 2 বার। টিডিএস বা টিআইডি মানে দিনে 3 বার, ঠিক আছে, থ্রাইস ইন এ ডে। কিউডিএস মানে 4 বার, ঠিক আছে, এরকম ভাবে ইউজ করা হয়, ঠিক আছে, ওয়ান্স ডেইলি। এবার এগুলোর ল্যাটিন নাম আছে, ওডি মানে ওমনি ডাই, বিডি মানে বিস ডাই, টিআইডি বা টিডিএস মানে টার ডাই সুমেন্ডাম, আর টিআইডি মানে কিউআইডি মানে কোয়ার্টার ইন ডাই, ঠিক আছে। এইভাবে বিভিন্ন ল্যাটিন নাম আছে। এইচএস মানে হোরাস ওমনি, এসি মানে অ্যান্টেসেবাম মানে খাওয়ার আগে, হ্যাঁ, বিসি মানে বিফোর, বিসি সরি, পোস্ট মিল, পিসি পোস্ট সিবাম, ঠিক আছে, এএমপিএম এর মতো, অ্যান্টিমেরিডিয়ান পোস্ট মেরিডিয়ান মতো, বিসি এই পিসি, অ্যান্ড যেটা হচ্ছে ওডিপিসি, ওয়ান্স ডেইলি পোস্ট সেবাম, মানে দিনে একবার খাবে, কিন্তু যখন খাবে খাওয়ার পরে খাবে, ঠিক আছে। এটা কম্বিনেশনে এগুলো বিভিন্ন প্রচুর ক্রাইটেরিয়া আছে। এসওএস দেখবি অনেক জায়গায় লেখা আছে, সাইওপাসিড মানে যখন দরকার তখন, এসওএস, এই অ্যাসিডটা যখন আপনার বুকে ব্যথা করবে তখন আপনি সলবিট্রেটটা খাবেন, এসওএস, ঠিক আছে। এবার তারপরে নিচে অ্যাড করা থাকবে, ঠিক আছে, মানে হোয়েন ইট ইজ রিকোয়ার্ড, সাইওপাসিড, এসওএস, ঠিক আছে। এবার এটার আলাদা ক্লাস আছে তোদের, ওই নোমেনক্লেচার, কিছু নোমেনক্লেচার, এগুলো অনেকগুলো আছে, ঠিক আছে। টার ডাই সুমেন্ডাম, কিউআইডি আর কিউডির মধ্যে পার্থক্য আছে। কিউডি 6 আওয়ার মানে এভরি 6 আওয়ার, কিউ 6 আওয়ার অনেক জায়গায় লেখা থাকে, যদি হ্যারিসন ফেরিসনগুলো, যে ড্রাগ শুড বি অ্যাডমিনিস্ট্রেড এভরি 6 আওয়ার, সেটাকে লেখা থাকে কিউ, ছোট হাতের কিউ, তারপরে 6H, এভরি 6 আওয়ার, ঠিক আছে। ইন্ডিকেশন, তারপর হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, ড্রাগ রিলেটেড যদি আরো কোনো অ্যাডিশনাল ইনফরমেশন থাকে অ্যাপার্ট ফ্রম দিস, যে সাসপেক্টেড রিয়াকশন, সাসপেক্টেড ড্রাগস দিলি, তারপরে হচ্ছে তার এগেনস্টে কি স্টেপ নেওয়া হয়েছে, ডিচ্যালেঞ্জ করা হয়েছে না, ডোজ রিডিউস করা হয়েছে, মানে ড্রাগ উইথড্র করা হয়েছে, রিচ্যালেঞ্জ করা হয়েছে কিনা সেটার ইনফরমেশন, তারপরে সেলফ মেডিকেশন, কনকমিটেন্ট মেডিকেশন ইউজ করলি, তারপরে যদি এর বাইরেও যদি কিছু ইনফরমেশন থাকে সেটা তোর ক্লিনিক্যাল কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, বা সিনারিওর সাথে, পেশেন্ট পার্টিকুলার্সের সাথে ইম্পর্টেন্ট, পেশেন্ট স্পেসিফিক সেটা, ঠিক আছে। তারপরে নাম্বার 12 একদম উপরে দেখবি ফর এএমসি এনসিসি ইউজ অনলি, উপরে দেখ 3টে ঘর আছে, কালো ব্ল্যাক কালারে করা আছে। এএমসি মানে এডিআর মনিটরিং সেন্টার, আর এনসিসি মানে ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি, ঠিক আছে, কোঅর্ডিনেশন সেন্টার, সরি, ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টার, সেইটা। তাদের মধ্যে এএমসি রিপোর্ট নং, ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক নং, অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার, আইপিডি নাম্বার, ওপিডি নাম্বার, সিআর নাম্বার, এসব দেওয়া আছে। এটাতে তোদের কিছু করতে হবে না, এই ওপরের 1, 2, 3টে ঘরে। তবে যে রিলিভেন্ট ইনভেস্টিগেশন উইথ ডেটস, কোনো একটা পেশেন্টের হয়তো কোনো একটা ড্রাগের জন্য হাইপার ক্যালিমিয়া মানে এলিভেশন ইন দ্য প্লাজমা পটাশিয়াম হয়েছে, হাইপার ক্যালিমিয়া হয়েছে, তাহলে হাইপার ক্যালিমিয়াটা বুঝবো কি করে? কিছু রিয়াকশন হয়তো হয়েছে, তার সাথে সাথে হয়তো একটা টেস্ট করা হয়েছিল, ব্লাড টেস্ট করা হয়েছিল, সেখানে হয়তো সেই এলিভেশনটা ধরা পড়েছে।
তাহলে সেটা হচ্ছে উইথ ডেটস, কবে করা হয়েছিল, টেম্পোরাল রিলেশনশিপটা দেখার জন্য। ঠিক আছে, রিলিভেন্ট ইনফরমেশন উইথ ডেট, টেম্পোরাল রিলেশনশিপ আছে কিনা, ড্রাগের অ্যাডমিনিস্ট্রেশন আছে কিনা, সেটাও একটা কোরিলেশন এস্টাবলিশ করে। রিলিভেন্ট মেডিকেল বা মেডিকেশন হিস্ট্রি, অ্যালার্জিস, প্রেগনেন্সি, অ্যাডিকশন, হেপাটিক রেনাল ডিসফাংশন। সকালে যেগুলো বলছিলাম, যে যে কারণে ড্রাগ ওভারডোজ হতে পারে। ড্রাগ ওভারডোজের একটা কারণে সুইসাইডাল হতে পারে, হোমিসাইডাল হতে পারে, অ্যাক্সিডেন্টাল হতে পারে, অন্যকে খুন করার জন্য হতে পারে, সুইসাইডাল নিজে আত্মহননের পথ বেছে নেওয়ার জন্য হতে পারে, অথবা অ্যাক্সিডেন্টাল এক্সপোজার হয়েছে, অথবা বললাম রিলেটিভ ওভারডোজ। রিলেটিভ ওভারডোজ মানে এ পার্টিকুলার ড্রাগ শুড নট বি গিভেন ইন এ পেশেন্ট উইথ হেপাটিক অর রেনাল ফেলিওর। হেপাটিক ফেলিওর অথবা রেনাল ফেলিওর সেই ড্রাগটা দেওয়া উচিত নয়, বিকজ ইট ইজ মেটাবলাইজড ইন দ্য লিভার অর মেবি এক্সক্রিটেড ভায়া দ্য লিভার, সেটার জন্য হতে পারে। তাহলে যদি এইরকম কোনো পেশেন্ট যদি আসে ক্লিনিশিয়ানের কাছে, তাকে যদি এমন কোনো ড্রাগ দেওয়া হয় সেটা কিডনিতে মেটাবলাইজড হচ্ছে, অথচ আমি তাকে সেই ড্রাগটা বেশি নর্মাল অ্যাডাল্ট ডোজে দেওয়া হলো, তাহলে কি হবে? ড্রাগ ইজ নট মেটাবলাইজড ইন লিভার বিকজ অফ হেপাটিক ইম্পেয়ারমেন্ট, তাহলে কি ড্রাগের এক্সপোজারটা পেশেন্টের ক্ষেত্রে অনেকটা বেশি হবে। দ্যাট ইজ ইনঅ্যাডভারেন্ট বা দ্যাট ইজ এক্সেসিভ, দো ইট ইজ উইদিন দ্য থেরাপিউটিক ডোজ রেঞ্জ। থেরাপিউটিক ডোজ রেঞ্জে থাকলেও যদি দেখা যায় নর্মাল হিউম্যান অ্যাডাল্টের ক্ষেত্রে, হিউম্যান ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে ইট ইজ উইদিন দ্য থেরাপিউটিক ডোজ রেঞ্জ, বাট ইন কেস অফ in that scenario or in that condition when a patient is suffering from hepatic impairment, the drug যদি normal therapeutic dose দেওয়া হয়, that produces toxic effect because drug is not metabolized or drug is not deactivated by the liver, তখন এটা inadvertent drug exposure, excessive drug exposure হয়ে যাবে, then that is called the relative toxicity। এটা কিন্তু অ্যাবসলিউট টক্সিসিটি নয়, ইট ইজ রিলেটিভ টক্সিসিটি। সেরকম রেনাল ইম্পেয়ারমেন্টও হতে পারে। ঠিক আছে, এবার আর কি কি কন্ডিশন দেখেছে, এটা একটা হচ্ছে হেপাটিক কন্ডিশন, হেপাটিক রেনাল ডিসফাংশন, অ্যাডিকশন। অ্যাডিকশনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম চেঞ্জেস আছে। কোনো ড্রাগের এনজাইমেটিক ইন্ডাকশন হয়, কোনো ড্রাগের এনজাইমেটিক ইনহিবিশন হয়, অ্যান্ড দ্যাট ইজ রিলেটেড টু other drug activity or other drug metabolizing activity। এই সমস্তের জন্য অন্য কোনো অ্যালকোহলের অ্যাডিকশন হলে জেনারেলি এনজাইম ইন্ডাকশন হয়, হেপাটিক এনজাইমের কিছু কিছু ইন্ডাকশন হয়। মানে অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে পার্টিকুলার কিছু ড্রাগ দিলে তার ক্ষেত্রে কিন্তু সেই ড্রাগটা অনেকটা টলারেন্স হয়ে যায়, বা বলতে পারিস অনেক ক্ষেত্রে প্রপার থেরাপিউটিক ইমপ্লিকেশন হয় না, থেরাপিউটিক ডোজ রেঞ্জে প্লাজমা কনসেন্ট্রেশনটা আসে না, বিকজ অফ এক্সেসিভ মেটাবলিজম অফ এ পার্টিকুলার ড্রাগ, সেটা হতে হবে। সেখানে অ্যাডিকশনের হিস্ট্রিও ইজ ইম্পর্টেন্ট। রিনাল ডিসফাংশন আছে কিনা, হেপাটিক ডিসফাংশন, প্রেগনেন্সি, ল্যাকটেশন, প্রেগনেন্সি, অ্যালার্জিস। অ্যালার্জি থাকলে যে সব পেশেন্টদের সকালে বলেছিলাম, যে সব পেশেন্টদের ক্ষেত্রে অ্যালার্জি আছে, নর্মালি অ্যালার্জি, সেটা ডাস্ট অ্যালার্জি হতে পারে, সেটা হয়তো ফুড অ্যালার্জি হতে পারে, যে অনেকের ক্ষেত্রে হয়তো চিংড়ি মাছের প্রবলেম আছে, যেটা কমন, শ্রিম্প, সি ফুডে অ্যালার্জি আছে, অনেকের ক্ষেত্রে বেগুনে অ্যালার্জি থাকে, ব্রিঞ্জাল অ্যালার্জি থাকে, এগপ্ল্যান্ট অ্যালার্জি থাকে, অনেকের ক্ষেত্রে আরও বিভিন্ন রকম জিনিসে অ্যালার্জি থাকে, কারো কারো ডাল বিভিন্ন রকম ডালে অ্যালার্জি থাকে। ঠিক আছে, তাদের যাদের অ্যালার্জি অলরেডি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ড্রাগ অ্যালার্জির চান্সেসও বেশি। অ্যান্ড এটা আরও বেশি হয় যে সমস্ত ড্রাগ মোর প্রোন টু কজ এ ড্রাগ অ্যালার্জি, সেগুলো কি পেনিসিলিন হতে পারে, সেফালোস্পোরিন হতে পারে, কুইনোলয়েন হতে পারে, ফ্লুরোকুইনোলন হতে পারে, সালফোনামাইডস হতে পারে, অ্যাবাক্যাভির হতে পারে, এরকম ডিফারেন্ট ড্রাগস আছে, দোজ আর কজিং অ্যালার্জিস কিছু কিছু ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে। যাদের ক্ষেত্রে অলরেডি অ্যালার্জি রয়েছে, দোজ হু আর অলরেডি অ্যালার্জিক টু সার্টেন এনি সাবস্ট্যান্স, ডাস্ট হতে পারে, পোলেন্স হতে পারে, ডিফারেন্ট অ্যালার্জি অনেক স্মোকে হতে পারে, যে আমাদের অ্যারোসল, যে দিল্লিতে যেরকম হয় এরকম, যে অনেকেরই এরকম অ্যালার্জিক সিচুয়েশন অ্যারাইজ করে, এয়ার পলিউশনের জন্য অ্যালার্জি হতে পারে। তাহলে সেই সমস্ত অ্যালার্জি, তাহলে ড্রাগ অ্যালার্জির সম্ভাবনাটা বেড়ে যায়, যেন এটা দরকার। প্রেগনেন্সি কেন ইম্পর্টেন্ট? whether a drug is teratogenic or not, that is administered to a pregnant mother or not, সেটার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে সেই সমস্ত কন্ডিশন রিলিভেন্ট মেডিকেল অর মেডিকেশন হিস্ট্রি,
মেডিকেশন হিস্ট্রি কেন ইম্পর্টেন্ট? এই যে একটা হচ্ছে টু অ্যাওয়ার অ্যাবাউট ড্রাগ ইন্টারাকশন, পসিবল ড্রাগ ইন্টারাকশন, সেটার জন্য দরকার। ধর কোনো একটা পেশেন্টকে অটোইমিউন ডিজিজের জন্য কর্টিকোস্টেরয়েডস দেওয়া হয়েছে, তো যদিও এক্সপোজার নেই, একদম জানিসই না, তবুও বলছে, না হলে রিলেট করা সম্ভব নয়। কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়েছে বিকজ অফ কর্টিকোস্টেরয়েডস ইজ অ্যান ইমিউন সাপ্রেসিং ড্রাগ। বাই ইমিউন সাপ্রেসিং দ্য ইমিউনিটি দে রিলিভ দ্য সিমটমস অফ দি অটোইমিউন ডিসঅর্ডার্স। ঠিক আছে, এটা তো বুঝেছিস, অটোইমিউন ডিজিজ ইমিউনিটি সাপ্রেস করে অটোইমিউন ডিজিজের যে ম্যানিফেস্টেশনগুলো আছে সেগুলো কমাচ্ছে। It is a drug, steroids is a drug that causing, বলতে পারিস, but that facilitates the peptic ulcer disease, পেপটিক আলসার তৈরি করতে পারে। এবার তার সিভিয়ার পেইন হচ্ছে কোনো কারণে, হয়তো পড়ে গেছে, লেগেছে, কোথাও হয়েছে, তাকে আমি এনসেডস দিয়ে দিলাম, মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, নামের মধ্যে আছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আমি ইউজ করলাম। ধর বাজার থেকে যদি কিনে খাস দেখবি যে জেরোডল পি, জেরোডল বা অ্যাসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, ভোভেরান, বিভিন্ন রকম পাওয়া যায়। তাহলে সেই ড্রাগটা দিলে, and these are also responsible for producing peptic ulcer disease। তাহলে এই দুটো ড্রাগ যদি একসাথে দিয়ে দিই তাহলে এই পেপটিক আলসার ডিজিজের সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। দ্যাট ইজ এ ড্রাগ ইন্টারাকশন বলতে পারিস। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো আমাকে মাথায় রাখতে হবে যে কোনো একটা পার্টিকুলার অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন ড্রাগ ইন্টারাকশনের জন্য হচ্ছে না, তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য এখানে পার্টিকুলার ক্লিনিক্যাল ইন্ডেক্সের দরকার। এবার যে সিরিয়াসনেস অফ দ্য রিয়াকশন কি কি ছিল, একটা হচ্ছে প্রথম বলছে পেশেন্ট যদি মরে যায়, লেথাল, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কন্ট্রিবিউশন টু দ্য ডেথ অফ দ্য পেশেন্ট, পেশেন্ট যদি মারা গেছে কিনা, লাইফ থ্রেটেনিং কন্ডিশন অ্যারাইজ করেছে কিনা। লাইফ থ্রেটেনিং কন্ডিশন অ্যারাইজ করলে দ্যাট ইজ দ্য, একটা ছিল মাইনর, একটা ছিল মডারেট, একটা ছিল সিরিয়াস অ্যাডভার্স ইভেন্ট, সিরিয়াস অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। এটা সিরিয়াস পর্যায়ে পড়ছে কিনা, লাইফ থ্রেটেনিং, মানে এমন একটা কিছু হলো দ্যাট ইজ লাইফ থ্রেটেনিং। সিভিয়ার হয়তো হাইপোটেনশন হয়ে গেল, শকে চলে গেল, দ্যাট ইজ লাইফ থ্রেটেনিং। সিভিয়ার পালমোনারি ফাইব্রোসিস হয়ে গেল, তারপরে রেসপিরেটরি ডিস্ট্রেস এমন হয়ে গেল, লাইফ থ্রেটেনিং হয়ে যাচ্ছে। এরকম ডিফারেন্ট কন্ডিশন হতে পারে। ঠিক আছে, তাহলে হসপিটালাইজেশন, ট্রিটমেন্টের জন্য যে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন হয়েছে, যে এখানে তোরা এখানে লিখেছিলি 7 নম্বরে যেটা রয়েছে, ডেসক্রাইব ইভেন্ট রিয়াকশন ম্যানেজমেন্ট উইথ ডিটেলস, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন হসপিটালাইজেশন ইজ রিকোয়ার্ড অর নট। হসপিটালাইজেশন কি দরকার হয়েছিল এটার জন্য, সেটা দেখতে হবে। ধর দেখা গেলো কর্টিকোস্টেরয়েড প্রলং ইউজ করেছে, দিয়ে তারপরে লং টার্মে কর্টিকোস্টেরয়েড ইউজ করলে যেটা হয় অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসের জন্য যেটা হয় আমাদের প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারস হয় বা কম্প্রেশন ফ্র্যাকচার, সেটা স্পাইনে হতে পারে, পড়ে গেলে হচ্ছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, এল্ডারলি ফিমেলদের ক্ষেত্রে হতে পারে, ফ্র্যাকচার নেক ফিমার হতে পারে, তাহলে তার জন্য তার হসপিটালাইজেশন হয়েছে। তাহলে সেই রকম কোনো ব্যাপার হয়েছে কিনা, হসপিটালাইজেশন হয়েছে কিনা। কনজেনিটাল অ্যানোমালি, কনজেনিটাল অ্যানোমালি কোথায় কখন হতে পারে, when a drug is applied to a pregnant mother। তারপরে দেখা গেলো 3 মাস পরে হয়তো তার ডেলিভারি, কোনো বাচ্চার ডেলিভারি হলো, কনজেনিটাল কিছু অ্যাবনর্মালিটি নিয়ে জন্মালো। তাহলে whether the drug causing, whether the drug is responsible or not for that type of congenital abnormality। disability, disability তো গেলো, হয়তো দেখা গেলো জয়েন্টের কিছু ডিসফাংশন করলো, যার জন্য তার হাঁটা চলায় অসুবিধা হচ্ছে, বা এনি টাইপ অফ ডিসেবিলিটি হয়ে গেল, সেটা ইম্পর্টেন্ট। অ্যান্ড আদার মেডিকেলি ইম্পর্টেন্ট। এর মধ্যে যদি না হয় তাহলে কিন্তু বাকিটা নো হবে। উপরে লেখা আছে যে সিরিয়াসনেস অফ দ্য রিয়াকশন, নো, সেখানে টিক দাও, অথবা যদি ইয়েস, যদি ইয়েসে টিক দাও তাহলে নিচেরটার কোনোটার মধ্যে তোমার ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিনা দেখো। ডেথ হয়েছে কিনা দেখো, পার্মানেন্ট ডিসেবিলিটি হয়েছে কিনা দেখো, হসপিটালাইজেশন অর প্রলঙ্গেশন অফ দ্য হসপিটাল স্টে হয়েছে কিনা দেখো, কনজেনিটাল অ্যানোমালি হয়েছে কিনা দেখো, অ্যান্ড ইজ দ্যাট লাইফ থ্রেটেনিং কিনা। ঠিক আছে, যেমন স্টিভেন জনসন সিনড্রোম, দ্যাট ইজ এ লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এসজেএস বলে, এটা অনেক ড্রাগের ক্ষেত্রেই হয়, বিশেষ করে অ্যান্টি এপিলেপটিক ড্রাগের ক্ষেত্রে অনেকগুলো হয়। এসজেএস, স্টিভেন জনসন সিনড্রোম। ঠিক আছে, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস বলা হয়, দ্যাট ইজ প্রথমে 10%, প্রথমে 10 বলা হয়, তারপরে হচ্ছে দ্যাট ইজ এসজেএস বলা হয়। ঠিক আছে, দ্যাট ইজ সিভিয়ার ডার্মাটোলজিক্যাল রিয়াকশন, সিভিয়ার। ঠিক আছে, সেরকম কোনো আছে। তারপরে আউটকাম পর্যন্ত কি আমার কাছে ডেটা আছে, না আমি এসজেএস এর মধ্যেই গেছি, আমি কোনো একটা পেশেন্ট গিয়ে দেখলাম তার
কোনো একটা সেকশন চলছে, তাহলে তো আউটকাম আমার কাছে আননোন হতে পারে, আউটকাম আমি জানি না, ঠিক আছে, সেটা হতে পারে। রিকভার্ড, রিকভারি, আদৌ রিকভার্ড কিনা, অলরেডি রিকভারি হয়ে গেছে, রিকভারি। এবার এইগুলো যদি জানো আউটকাম তাহলে ঠিক করবে, নাহলে ঠিক করবে না। নট রিকভার্ড চলছে, ফ্যাটাল, ফ্যাটাল মানে পেশেন্টের হয়তো এটা হচ্ছে যেমন হয়ে গেছে ওই যে ডেথ হয়ে গেছে, এটাও ফ্যাটাল, আউটকামটা হয়তো ফ্যাটাল হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে রিকভার্ড উইথ এ সিকুয়েল, রিকভারি হয়েছে তারপরে একটা পার্মানেন্ট ডিসেবিলিটি কিছু একটা রয়ে গেছে, রিকভারি হয়েছে তারপরে দেখলো অপটিক নিউরাইটিসের জন্য এক চোখে দেখতে পায়, মানে রিকভার্ড উইথ এ সিকুয়েল। হ্যাঁ, দেন আননোন। আর লাস্টে সেটা হচ্ছে রিপোর্টার ডিটেলস, কে রিপোর্ট করছে, যদি তুমি রিপোর্ট করো তাহলে তোমার ডিটেলসটা এখানে দিতে হবে। এখানে হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস, পিন, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই অকুপেশন, কারা কারা এই রিপোর্টটা ফিল আপ করতে পারে, ডিপেন্ডিং অন দ্যাট এখানে অকুপেশনটা আসে। যে ডক্টর হতে পারে, ক্লিনিশিয়ান হতে পারে, ফার্মাসিস্ট হতে পারে, নার্সিং প্রফেশনাল হতে পারে, ডেন্টিস্ট হতে পারে, দিস আর দ্য মানে এনি হেলথ কেয়ার প্রফেশনাল এই ফর্মটাকে ফিল আপ করতে পারে উইথ ডিটেলস, ঠিক আছে। এইটাই পর্যন্ত তোমাদের কাজ, ঠিক আছে। এইখানে এই ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক নাম্বার, এএমসি রিপোর্ট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আইপিডি নাম্বার এগুলো দরকার নেই, ঠিক আছে। আর কজালিটি অ্যাসেসমেন্ট তোমাদের দরকার নেই, বিকজ কজালিটি অ্যাসেসমেন্ট কিন্তু এইভাবে করা হয় না, দেখে দেখে করা হয় না। কজালিটি অ্যাসেসমেন্টের স্কেল আছে, WHO UMC scale, Naranjo scale and modified Hartwig scale. These are the 3 scale available for causality assessment. সেগুলো দেখে causality assessment করতে হয়। কোনো একটা particular drug either it is definite কিনা, either it is possible or doubtful কিনা, সেটা ওই কয়েক স্কেল দিয়েই করা হয়। যে কোনো একটা স্কেল তোমরা নিতে পারো, কিন্তু সেই জন্য তোমাদের causality assessment নিয়ে তোমাদের ভাবতে হবে না। ইন্ডিকেশনটা ঠিকঠাক দেবে, সিকোয়েন্স মেনটেন করাটা মেইন উদ্দেশ্য, ঠিক আছে।